আসসালামু আলাইকুম। আমি চৌধুরী মনিরুজ্জামান খান এই সেশনটা কন্ডাক্ট করব। আমিও প্রশান্ত ভাইয়ের মতো সবাইকে থ্যাংকস জানাচ্ছি যে সবাই ব্যস্ততার মাঝেও এই ধরনের সেশনগুলো আপনারা অ্যাটেন্ড করছেন। এই ধরনের নলেজ শেয়ারিং সেশনগুলোতে এতে সবাই যারা আসে তারাও আসলে দেখা যায় যে অনেক এক্সপেরিয়েন্স থাকে। ওনারা ওনাদের নলেজ গুলো শেয়ার করে, আমরাও আমাদের নলেজ গুলো শেয়ার করি। সো এটা একটা সিমেট্রিক সেশন হয়, কোইটারেটিভ সেশন হয়। I do believe যে আজকেও তাই হবে। সো বিফোর গোয়িং টু স্টার্ট আমি আমার পরিচয় দিচ্ছি। একটু আগে বললাম আমার নাম চৌধুরী মনিরুজ্জামান খান। কারেন্টলি আমি ব্র্যাকনেট লিমিটেডে আছি, ওখানে হেড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওদের এন্ড টু এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি দেখি, প্লাস হচ্ছে ওদের যে মেইন অ্যাকাউন্ট ব্র্যাকের যে প্রজেক্ট গুলো বা বিজনেস ডেভেলপমেন্ট সেগুলোর অ্যাকাউন্ট হেডও আমি। along with my regular job আমি কনসালটেন্সি করছি, দুটো সফটওয়্যার কোম্পানি, স্টার্টআপ কোম্পানি, ওখানে আমি ইনভলভ আছি, প্লাস ট্রেনিং ইন্ডাস্ট্রিতেও আমি আছি। ব্র্যাকনেটে জয়েন করার আগে আমি মাল্টিনেট গ্রুপে ছিলাম প্রায় 7.5 বছর, ওখানে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্লাস টেকনিক্যাল ডিভিশনে কাজ করেছি। বাংলাদেশে ছিলাম, ওখানে কোর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। স্পেকট্রাম ব্র্যাক ইউনিভার্সিটিতে কিছুদিন কাজ করেছি। প্লাস আমি পিএমআইবিডি, স্ক্রাম অ্যালায়েন্স, গ্লোবাল টিডিএলটি ইনিশিয়েটিভ, ওয়াইএমএক্স ফোরাম এবং ওকাসের সাথে ইনভলভ আছি ওদের মেম্বার হিসাবে এবং কমিটিতে আছি। সো বেসিক্যালি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল পিএমপি সার্টিফিকেশন নিয়ে কথা বলবো, আপনারা এই ব্যাপারে জানতে চাচ্ছেন। সো বিফোর গোয়িং টু পিএমপি আমরা জাস্ট কিছু বেসিক টার্মিনোলজি regarding projects, project management, program portfolio management, project phase, life cycle, and then PMP certification নিয়ে আমরা elaborately discuss করব। Because হয়তো অনেকে এখানে অনেকেই আছেন যে প্রজেক্ট নিয়ে অনেকদিন কাজ করছেন, অনেক এক্সপেরিয়েন্স, আবার কেউ কেউ আছেন হয়তো ডিরেক্টলি প্রজেক্টের সাথে ইনভলভ না। সো টু ব্রাশ আপ দেয়ার নলেজ আমরা পিএমপি তে প্রজেক্ট ম্যানেজার প্রফেশনাল সার্টিফিকেশন নিয়ে কথা বলার আগে আমরা জাস্ট একটু প্রজেক্ট নিয়ে বা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলবো। জাস্ট বেসিক্যালি প্রজেক্ট কি? সো আমরা সবাই জানি, যারা হয়তো প্রজেক্টের সাথে ডাইরেক্ট ইনভলভ না তাদের জন্য হয়তো কিছুটা কাজে লাগবে। সো প্রজেক্ট টেম্পোরাল, মানে ডিফাইনিং স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট। এটা স্টার্ট ডেট থাকে, এন্ড ডেট থাকে। এটা ইউনিক সার্ভিস বা প্রোডাক্ট ডেভেলপ করে, এটা রিসোর্স লাগে, বাজেট লাগে, স্টেক হোল্ডার এক্সপেকটেশন মিট হয়, এটা একটা চেঞ্জ নিয়ে আসে, হ্যাঁ, প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়। সো এইটাকে বলছি প্রজেক্ট। সাথে একটা ব্রিজ যদি আমি কনস্ট্রাক্ট করি উইথিন 10 মান্থস, হ্যাঁ, একটা যদি নিউ কমার্স সাইট আমি ডেভেলপ করি 4 মাসের মধ্যে, একটা আমি যদি 3G নেটওয়ার্ক থেকে 4G নেটওয়ার্ক আমি মাইগ্রেট করি, সেটার জন্য একটা সময় লাগতে পারে। এগুলো হচ্ছে প্রজেক্ট, যেটা হচ্ছে অনগোয়িং না, অপারেশনাল ওয়ার্ক না, হ্যাঁ, পার্মানেন্ট না, সেটাকে আমরা প্রজেক্ট বলি। মানে এটা স্টার্ট ডেট থাকবে, এন্ড ডেট থাকবে, রিসোর্স লাগবে, বাজেট লাগবে, হ্যাঁ, একটা এক্সপেকটেশন মিট হবে, সেটাকে আমরা প্রজেক্ট বলছি। আচ্ছা, শামীম রেজা ভাই কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন। ড্রাইভ চেঞ্জ বলতে কি বলতে যাচ্ছেন? প্রজেক্ট ড্রাইভ চেঞ্জ? ড্রাইভ চেঞ্জ বলতে যাচ্ছে যে প্রজেক্টের চেঞ্জ নিয়ে আসে। সাপোজ আমরা একটা প্ল্যান করছি যে আমরা মনে করছি আমাদের বিজনেসে ই কমার্স বিজনেসটা আমরা ইন্ট্রোডিউস করব, তখন আমরা প্রজেক্ট ইনিশিয়েট করলাম, হ্যাঁ, বা আমি একটা ব্রিজ করলাম, সে তো একটা সোশিয়াল ইম্প্যাক্টটা আছেই, হ্যাঁ। সেই ধরনের চেঞ্জ গুলো নিয়ে আসে একটা প্রজেক্ট। সো জি প্লিজ। হ্যাঁ, ম্যাটেরিয়াল প্রজেক্ট আমি যদি বলি, এটা প্রজেক্ট। একটা যদি আমি আইটি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম যদি আমি ইন্ট্রোডিউস করতে চাই আমার অর্গানাইজেশনে, সেটা একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়। একটা আমি যদি রাইট শেয়ারিং অ্যাপ যদি আমি ডেভেলপ করতে চাই, সেটাও একটা প্রজেক্ট থাকে। প্রত্যেকটা কাজের পিছনে আমাকে একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়। সো অনেক কারণেই প্রজেক্ট ইনিশিয়েট হয়। মার্কেট ডিমান্ড যদি থাকে, কাস্টমার রিকোয়েস্টের কারণে হতে পারে, সোশ্যাল নিড যদি থাকে, লিগ্যাল রিকোয়ারমেন্ট যদি থাকে, টেকনোলজিক্যাল অ্যাডভান্স যদি থাকে, যদি বিজনেসের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টগুলো ইনিশিয়েট করি। ঠিক আছে, আমাকে গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে আমাকে এই 4G নেটওয়ার্ক ইনিশিয়েটিভ নিতে হবে, 4G নেটওয়ার্ক সার্ভিস করতে হবে এই 2017 সালের মধ্যে। সেটা লিগ্যাল রিকোয়ারমেন্ট থেকে যাচ্ছে, আমার বিজনেস হোক না হোক আমাকে এই প্রজেক্ট ইনিশিয়েট করতে হবে। অথবা আমাদের কয়েকদিন আগে যেমন আমাদের কোম্পানিতে আমাদের ব্যাকবোনে সব ছিল ওয়্যারলেস, সেগুলোকে আমরা চেঞ্জ করে ফাইবার নিয়ে আসলাম, এমপিএলএস নেটওয়ার্ক ডেভেলপ করলাম।
তো সেটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সের কারণে আমরা প্রজেক্ট ইনিশিয়েট করি। তো অনেক কারণে একটা প্রজেক্ট ইনিশিয়েট করা যেতে পারে। সো তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট কি? আমরা তো প্রজেক্ট নিয়ে কথা বললাম। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, স্কিল, টুলস এন্ড টেকনিক applied to project activities to meet the project requirement. আমাদের যে নলেজ আছে, হ্যাঁ, আমাদের যে স্কিল আছে, দেন আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট বা ডিফাইন্ড টুলস, টেকনিক গুলো অ্যাপ্লাই করে একটা প্রজেক্টকে সামনের দিকে এগিয়ে নেওয়াই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো আমার একটা প্রজেক্ট আমি পেয়েছি, আমি প্রজেক্টের সাথে ইনভলভ। সো আমার সেই আমাদের নলেজ, আমাদের স্কিলস এবং ডিফাইন্ড টুলস এন্ড টেকনিক গুলো আছে, সেগুলো অ্যাপ্লাই করা এই প্রজেক্টে, সেটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো অবভিয়াসলি প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু বেনিফিট আছে, যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের বিজনেস অবজেক্টিভ সেটা মিট করা যায় প্রপারলি, মোর প্রেডিক্টেবল হয়। কারণ আমার যদি প্রপারলি প্রজেক্ট আমি ম্যানেজ করি, সো আমাকে আমার কন্ট্রোল এবং মনিটরিং থাকবে, ঠিক আছে, আমাকে প্রপার প্ল্যানিং থাকবে, আমার রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, রিস্ক লগ থাকবে। তো সেগুলো থেকে আমি একটা প্রজেক্ট কি আমার শিডিউলের মিস করতে পারি কিনা, বা আমার কস্ট ওভাররান হবে কিনা, সেগুলো কিন্তু প্রেডিক্ট করা যায় আমি যদি প্রপার টুলস এন্ড টেকনিক অ্যাপ্লাই করি। দেন হচ্ছে স্টেক হোল্ডার এক্সপেকটেশন মিট করা যায়, ডেলিভারি রাইট প্রোডাক্ট ইন রাইট টাইম, রেসপন্ড টু রিস্ক ইন টাইমলি ম্যানার, যে আমার রিস্ক গুলোর যে রেসপন্স সে টাইমলি আমি অ্যাপ্লাই করতে পারবো। দেন হচ্ছে অপটিমাইজেশন অফ রিসোর্স, যে আমাদের প্রজেক্টে যে রিসোর্স গুলো আছে সেগুলো ইউজ করা অপটিমাইজ ওয়েতে, রিসোর্স লেভেলিং করা, রিসোর্স করা। তারপরে হচ্ছে আইডেন্টিফাই, রিকভার আর টার্মিনেট ফেলিং প্রজেক্ট। আমি যেহেতু আমি মোর প্রেডিক্টেবল হয় একটা প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি ইমপ্লিমেন্ট করি আমার প্রজেক্টে, সেক্ষেত্রে আমি কোন প্রজেক্ট ফেল করছে কিনা বা সেটাকে রিকভারিং প্ল্যান আমি করতে পারি। ব্যালেন্স দ্য ইনফ্লুয়েন্স অফ কনস্ট্রেইন, প্রজেক্টে যে কনস্ট্রেইন আছে পার্টিকুলারলি তিনটা কনস্ট্রেইন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট এবং কস্ট ম্যানেজমেন্ট। সেইগুলো একটা ব্যালেন্স করা, সেই ব্যালেন্স করাটা হচ্ছে ব্যালেন্স করা যদি আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকে, সেটা একটা বেনিফিট। দেন হচ্ছে ম্যানেজ চেঞ্জ ইন দ্য রাইট ওয়ে, প্রজেক্টে অনেক চেঞ্জ থাকে, সো প্রজেক্টে চেঞ্জ গুলো রাইট ওয়ে থেকে ম্যানেজ করা, কোন চেঞ্জ রিকোয়েস্ট আসলে সেটা কোথায় এসকেলেট করতে হবে, সেটার ইম্প্যাক্ট কি, হ্যাঁ, সেটা কিভাবে এটাকে ম্যানেজ করা যায়, সেটা হচ্ছে রাইট ওয়েতে ম্যানেজ করা। এটা হচ্ছে বেনিফিট, এগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটু কোয়েশ্চেন করতাম, জি প্লিজ। ব্যালেন্স দ্য ইনফ্লুয়েন্স অফ কনস্ট্রেইন, এটা যদি একটু এক্সাম্পল আকারে বলা যায়। আচ্ছা, আমাদের প্রজেক্টে দেখা যাচ্ছে যে আমার শিডিউল আমি ফেল করছি, ঠিক আছে, আমি যদি এমন দেখা যায় যে না আমি একটু ক্র্যাশিং করতে পারবো, আমাকে রিসোর্স আমি বেশি দিয়ে সেই ক্ষেত্রে আমি হয়তো শিডিউলটা আমি ডেডলাইনটাকে আমি মিট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ঠিক আছে আমাকে বাজেট কেমন আছে, আমার কন্টিনজেন্সি রিজার্ভ কেমন আছে, আমি আমার বাজেট দিয়ে কি আমি শিডিউলটাকে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। তো এইভাবে আপনি ব্যালেন্স করা, ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে যে আমাকে ডেডলাইনের আমি টাইম খুব কনস্ট্রেইনের মধ্যে আছি, কিন্তু আমার রিসোর্স খুব ভালো আছে। যেমন আমরা কয়েকদিন আগে একটা প্রজেক্ট করেছিলাম, ন্যাশনাল ওয়াইড একটা প্রজেক্ট করেছিলাম একটা রাজশাহী কৃষি ব্যাংকের, ওখানে প্রায় 500 সাইটে আমরা ডিজিটাল কানেক্টিভিটি করছিলাম। যেটা টাইমটা অনেক কম ছিল, 45 ডেজ, সো টাইম কনস্ট্রেইন ছিল, শিডিউল কনস্ট্রেইন ছিল। তো আমাদের যেটা ছিল রিসোর্স খুব অ্যাভেলেবিলিটি ছিল, বা আমাদের রিসোর্সের যখন দেখা যাচ্ছে যে আমাদের যেই জোনে কাজ হচ্ছে অন্য জোনে আমাদের সময় ফ্রি ছিল, এবং যে বাজেটটা ছিল আমাদের, আমরা যেভাবে প্ল্যান করেছিলাম, তো আমাদের এক্সিকিউশন বাজেটটা একটু কম, আমরা খুব কমের মধ্যে করতে পারবো। তো আমাদের হাতে কিছু রিজার্ভ অ্যামাউন্ট ছিল, আমরা যেটা করেছি আমরা রিসোর্স অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে শুক্র শনিবার কাজ করিয়েছি, দেন হচ্ছে যে আমরা অনেক বেশি রিসোর্স নিয়ে কাজ করেছি টাইমটাকে কভার করার জন্য, যেহেতু মেইন কনস্ট্রেইন ছিল এখানে শিডিউল, আমরা ডেডলাইন মিস করলে সেখানে তো উড দিয়ে প্যানালাইজড। তো সেই ক্ষেত্রে আমরা সেই ইনফ্লুয়েন্স, সেই কনস্ট্রেইন গুলো একটা দিয়ে আরেকটাকে আমরা ব্যালেন্স করেছি, সেটাকে ব্যালেন্সিং আর কি, ঠিক আছে আমাকে শিডিউল দিয়ে আমি কস্ট ব্যালেন্স করলাম, কস্ট দিয়ে আমি শিডিউল ব্যালেন্স করলাম, অথবা আমি স্কোপটাকে ওভাবে ম্যানেজ করলাম যেন আমাকে কস্টিং বা শিডিউল ম্যানেজ করতে পারি। থ্যাংক ইউ। সেগুলো হচ্ছে বেনিফিট দেখা যাচ্ছে। আচ্ছা, আর শামীম রেজা ভাই কিছু বলবেন? আচ্ছা, হ্যান্ড রেজ করেছিলেন। সো বেসিক্যালি প্রজেক্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ নাথিং নিউ,
ব্যাপারটা হচ্ছে যে আমি যে প্রপারলি একটা প্রজেক্টকে ম্যানেজ করতে পারি। প্রজেক্ট তো আসলে প্রজেক্ট যখন শুরু হয় এটা শেষও হয়, কিন্তু কথা হচ্ছে আমি মানে আমি কতটুকু তাকে এটা কতটুকু ম্যানেজ করা হয়েছে, ওয়েল ম্যানেজ হয়েছে কিনা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কস্টিংটা কি কম পড়ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার একটা 100 কোটি টাকার প্রজেক্ট, সেটা যদি 110 কোটি টাকা পড়ে যায়, সেই 10 কোটি টাকা আমার লস। আমি প্রপারলি যদি প্রজেক্টটাকে ম্যানেজ করতে পারি, আমি যদি প্রপারলি টুলস এন্ড টেকনিক গুলো ইউজ করি, বেস্ট প্র্যাকটিসটা ইউজ করি, সেই ক্ষেত্রে আমাকে প্রজেক্টটা ব্যালেন্সড প্রজেক্ট ম্যানেজমেন্টটা খুব আমি ভালোভাবে করতে পারবো। সেই ক্ষেত্রে আমার ইম্প্যাক্টটা কম, নেগেটিভ ইম্প্যাক্টটা কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, একটা আমি কোশ্চেন করতে পারি? জি জি প্লিজ, অবশ্যই। এই যে এখানে একটা জিনিস ম্যানেজ চেঞ্জেস ইন দ্য রাইট ওয়ে। তো ম্যানেজ চেঞ্জ রাইট ওয়ে, যেমন ধরুন কোভিড কারণে যে প্রজেক্ট হওয়ার কথা ছিল, আমার একটা প্রজেক্ট আমি জানি হয় না, আজ পর্যন্ত হয় নাই, অথচ 2019 সালের সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা ছিল। 60 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট রংপুরে, হয় নাই। তাহলে ইজ ইট ম্যানেজ চেঞ্জ ইন রাইট ওয়ে? এখন এই প্রজেক্টটা যে হয়নি, ডিসিশনটা কে দিয়েছে? হয়নি, এই যে কোভিড এর কারণে। আরো কতগুলো প্রজেক্ট আছে কোভিড এর কারণে শুরুই করতে পারেনি। আচ্ছা, তারপরে এই ধরনের যে ক্লজ গুলো আছে, যখন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট, সাপোজ ধরুন আপনি এখানে কাজটা নিয়েছেন, লোক নাই, আসছে না, তারা ইউরোপিয়ানরা আসার কথা আসছে না, চায়নাদের আসার কথা তারা আসছে না, তারপরে আমেরিকান টিম আসার কথা এখন অব্দি আসতেছে না। আমি 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্টের মেসেজ জানি, চায়নার আমেরিকানদের টেকনোলজি ইউজ করার কথা, এখন তারা আসে নাই। আর ওই ইউরোপিয়ান একটা কোম্পানির করার কথা, তারা আসে নাই বলে সেটা শুরু হওয়ার কথা হয়নি। কিন্তু 17 সালে তার মানে ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড আদার্স কাজ হয়েছে, গত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, গত বছরের সেপ্টেম্বরে, হয় নাই। এইটা যারা করে নাই, যারা কাজটা করার কথা, তারা কি কন্ট্রাক্ট নিয়েছিল? মানে তারা হচ্ছে কন্ট্রাক্ট তো পেপার সব ওকে, পেপার যেহেতু ল্যান্ড ডেভেলপ হয়েছে, কন্ট্রাক্ট না হলে তো ল্যান্ড ডেভেলপমেন্টে হাত দেওয়া যায় না। তাহলে সেখানে ক্লজে লেখা নাই যে এরকম যদি এই সময় মধ্যে শুরু করতে না করবে তাদের সেগুলো তো আছে, কিন্তু যেহেতু পারবে না, প্যান্ডামিক সবকিছু পারবে না, ক্লজ আছে, এটা কন্ট্রাক্টে ক্লজ আছে যে এটা পারবে না, এটা ইচ্ছা করলে পারবে না। হ্যাঁ, ডিউ টু করোনায় হলে বড় ফ্যাক্ট, তারা আসছে না, তাদের হলো আর কি, তার আগে যেটা গত বছর যেটা হলো না, জীবন আগে এই মানে প্রজেক্ট করে, করোনাজনিত কারণে নড়তেই চায় না, আসেই নাই। না, একটা হচ্ছে ফোর্স মেজরি বা এই ধরনের রায়ট বা এই ধরনের কোনো বড় ডিজাস্টার হলে সেটা তো ক্লজে লেখা থাকে, যেটা একটা জিনিস। that is change in manage change in the right way, perfect. হ্যাঁ, এখন সেটা হচ্ছে আপনি কোন সাইডে আছেন, আপনি কি ক্লায়েন্ট সাইডে আছেন নাকি আপনি কন্ট্রাক্টর সাইডে আছেন, আপনি কোন জায়গায় প্রজেক্ট ম্যানেজার? আমি বলতেছি অনার পার্টি, অনার এন্ড ইপিসি। অনার তো বাংলাদেশ, আর ইপিসি হচ্ছে আমি তিনটা খবর জানি, একটা অনার, তিনটারই অনার বাংলাদেশ, আর ইপিসি একটা ইউরোপিয়ান, একটা আমেরিকা, আর আরেকটা চায়নাটা শেষমেশ করছে। তাদের প্রজেক্ট হওয়ার কথা ছিল 19 সালে, সেটা 20 সালের শেষে কমপ্লিট হয়েছে, মানে সিওডি হয়েছে আর কি। সো দিস ইজ দ্য চেঞ্জ। ইজ ইট ম্যানেজ চেঞ্জেস ইন দ্য রাইট ওয়ে, অর ইট ইজ ম্যানেজ চেঞ্জ ইন দ্য আনশিডিউল, অর হোয়াট এভার ইউ ক্যান সে? এটা যদি মানে ওদের যদি কোনো জাস্টিফিকেশন না থাকে, তাহলে তো সেটা শিডিউলটা তারা মিস করেছে। এবং জাস্টিফিকেশন না, ডিউ টু করোনা, তারা বলতে জীবন আগে প্রজেক্ট করে। আমরা যদি করোনার কারণে হয়ে থাকে তাহলে সেটা জাস্টিফাইড হতে পারে যে ঠিক আছে, এটা ডিউ টু করোনা, এই ধরনের তো ক্লজে থাকেই। সুতরাং এটাই ম্যানেজ চেঞ্জের দি রাইট ওয়ে, পারফেক্ট। হ্যাঁ, এটা এই যে চেঞ্জটা যে আসছে সেটা এখন ম্যানেজ করতে হবে আর কি, সেটা তো জাস্টিফিকেশন দিতে হবে, সেই জাস্টিফিকেশনটা দেওয়াই হচ্ছে রাইট অথরিটির কাছে, সেটাই চেঞ্জ ম্যানেজমেন্ট। আচ্ছা, আর ধরুন একটা শিডিউল দেওয়া হলো, শিডিউল দেওয়া হলো, সেই শিডিউলে আপনার ন্যাচারাল ডিজাস্টার, ইকোলজিক্যাল ক্যালামিটি, আর আপনার হচ্ছে এনভায়রনমেন্ট, এসব কারণে যদি চেঞ্জ হয়ে যায়, যেমন ধরুন আমাকে আমার সূর্যের আলো এত থাকা চাই, এমন বৃষ্টি বাদল ঘূর্ণিঝড় হলো, আমি পাচ্ছি না, আমার যে শিডিউল তার থেকে আমার 2 মাস 1.5 মাস বা 8 দিন 10 দিন পিছিয়ে গেল, that will be include here or any others? না, সেটা অবশ্যই সিআর, বাট সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান যখন করা থাকবে তখন এটা বলা থাকবে এই ধরনের ইস্যুগুলো হলে
এই ধরনের ইস্যুগুলো হলে কিভাবে রেজ করতে হবে, যে হ্যাঁ আমাকে রেজ করতে হবে প্রপার অথরিটির কাছে যে এই কারণে আমার শিডিউল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবং তখন অথরিটি দেখবে এটার ইম্প্যাক্ট কিরকম পড়ে। আচ্ছা, তবে এইসব সাপোজিশন গুলো এর মধ্যে ইনক্লুড হবে, তাই তো? জি জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা প্রসিড করি। ওকে, তাহলে আমরা যদি দেখি এই এক্সারসাইজটা যদি আপনারা একটু গো থ্রু করেন এবং আপনারা যদি পার্টিসিপেট করেন আমি খুশি হব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ প্রজেক্ট, কোনটা এখানে প্রজেক্টের ক্যারেক্টার না? কনস্ট্রেইনড বাই লিমিটেড রিসোর্সেস, planned, executed and controlled, create a unique product or service, নাম্বারটা ongoing and repetitive. আচ্ছা, ongoing and repetitive. planned, executed and controlled. আচ্ছা, কোনটা প্রজেক্টের ক্যারেক্টার না, কোনটা না আর কি সেটা বলছি। Four, right, Ongoing and repetitive. right. Thank you. আচ্ছা, তো আমরা একটু আগে আমাদের সেশনের শুরুতে বলছিলাম প্রোগ্রামের কথা। তো আমরা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বললাম। আজকে হচ্ছে জাস্ট ওভারভিউ, একদম আমরা ডিটেইলে তো অবশ্যই যাব, প্রত্যেকটা প্রসেস নিয়ে আমরা কথা বলবো। তো প্রোগ্রাম কি, আমরা তো প্রজেক্ট নিয়ে কথা বললাম। তো প্রোগ্রাম হচ্ছে গ্রুপ অফ রিলেটেড প্রজেক্ট, অনেকগুলো একই রকম প্রজেক্ট যদি থাকে সেগুলো যদি আমরা একই আমব্রেলার নিচে নিয়ে আসি, তো সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমি রিসোর্স ম্যানেজ করতে পারবো, ঠিক আছে, আমার প্রজেক্টের যে কনস্ট্রেন্ট গুলো আছে সেগুলো আমি হ্যান্ডেল করতে পারবো ইজিলি, কারণ আমার একটা অথরিটির আন্ডারে আছে। দেখা যাচ্ছে যে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন 5টা হোটেল করবে, 5টা হোটেল 5টা প্রজেক্ট। তো আমি 5টা প্রজেক্টকে যদি আমি একটা প্রোগ্রাম ম্যানেজমেন্টের আন্ডার নিয়ে আসতে পারি এবং প্রত্যেক প্রজেক্ট ম্যানেজার যদি একজন প্রোগ্রাম ম্যানেজারকে রিপোর্ট করে, তার প্রোগ্রাম ম্যানেজার সেটা কন্ট্রোল এবং মনিটর করতে পারবে যে ঠিক আছে আমার এই প্রজেক্টে এই রিসোর্স লাগবে, আমি বাইরে থেকে না নিয়ে আমার ওই প্রজেক্টে আমার রিসোর্স নিয়ে আসতে পারি। ওই প্রজেক্টে যদি এখন কাজ নাই, ওই প্রজেক্টে আমার একটা গ্যাপ আছে, বা আমার এক্সকাভেটর লাগবে, আমার ওই প্রজেক্টে 5টা এক্সকাভেটর আছে, আমি ওখান থেকে এটা নিয়ে আসলাম। তো এই সুবিধার জন্য দেখা যাচ্ছে অনেকগুলো যদি একই রকম প্রজেক্ট থাকে, সেই প্রজেক্ট গুলোকে হ্যান্ডেল করার জন্য, যাতে আউটকাম সেম হ্যান্ডেল করার জন্য এটাকে বলা হয় প্রোগ্রাম ম্যানেজমেন্ট। আচ্ছা, লাইক এরকম একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও হচ্ছে যে অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো প্রজেক্ট নিয়ে একটা পোর্টফোলিও হয়। প্রোগ্রামে যেমন অনেকগুলো প্রজেক্ট থাকে এবং প্রজেক্টগুলো একই রকম, পোর্টফোলিও এরকম না। পোর্টফোলিও তো হচ্ছে প্রজেক্টগুলো থাকে, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট থাকে, অনেকগুলো প্রোগ্রাম থাকতে পারে, এবার সবগুলোতে নট নেসেসারি একই রকম হতে হবে, এগুলো ডিফারেন্ট টাইপ হতে পারে, কিন্তু স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকবে সেম। মানে লাইক একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভটাকে সামনে নিয়ে ধরে আমাকে অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো প্রোগ্রাম আমি ইনিশিয়েট করলাম। সাচ এজ বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করলো যে আমরা টুরিস্ট ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করবো। হ্যাঁ, তো এটা একটা পোর্টফোলিও। এটা করার জন্য আমাকে কি করতে হবে? 3টা হয়তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি করলাম, 4টা আমি হোটেল করলাম, 5 স্টার হোটেল বা 5টা 5 স্টার হোটেল করলাম, আমি থিম পার্ক করলাম 2টা। তো এই যে 5টা হোটেল, 3টা এয়ারপোর্ট, 4টা থিম পার্ক, এগুলো আলাদা আলাদা প্রোগ্রাম। একটা হোটেল, 4টা হোটেল নিয়ে একটা প্রোগ্রাম, 3টা থিম পার্ক নিয়ে একটা প্রোগ্রাম, 4টা এয়ারপোর্ট নিয়ে একটা প্রোগ্রাম। এই এয়ারপোর্ট, থিম পার্ক, এই হোটেল, এগুলো প্রোগ্রামগুলো নিয়ে একটা পোর্টফোলিও। এই পোর্টফোলিও কিন্তু স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা কি? স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা হচ্ছে যে বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা। একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভকে সামনে নিয়ে আমি যদি কোনো কিছু ইনিশিয়েটিভ নিতে চাই, তো দেখা গেল আমার অনেকগুলো ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ থাকবে। আমাকে অনেকগুলো হোটেল বানাতে হবে, আমাকে রোড বানাতে হবে, আমাকে হয়তো হোটেল বানাতে হবে, থিম পার্ক ডেভেলপ করতে হবে। সো এগুলোকে আলাদা আলাদা প্রোগ্রাম হিসাবে নিলাম। দেন হচ্ছে টোটাল জিনিসটাকে কন্ট্রোল করার জন্য একটা পোর্টফোলিও, এটাকে বলা হয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এরকম যেটা পোর্টফোলিওর আন্ডারে প্রোগ্রাম থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে, আবার এই প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকবে, ঠিক আছে, এবং আদার রিলেটেড ওয়ার্ক গুলো থাকবে, সেটাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলা হয়। যে একটু একটা কোয়েশ্চেন ছিল, প্লিজ। আদার রিলেটেড ওয়ার্কের মধ্যে কি আপনার সার্ভিস বা অপারেশন মেইনটেনেন্স এগুলো আসতে পারে পোর্টফোলিও বা প্রোগ্রামের মধ্যে? হ্যাঁ, রিলেটেড অপারেশনাল ওয়ার্ক, ফাইন্যান্সিয়াল ওয়ার্ক, আইটি কাজ থাকতে পারে ম্যানেজ করার জন্য। আদার যে অনেকগুলো, যেহেতু পোর্টফোলিওটি বিগ সেন্স, একটা বড়, হ্যাঁ, একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভকে সামনে নিয়ে, সো এটার সাথে আমাদের প্রজেক্ট গুলো যেমন চলবে, সাথে প্রোগ্রাম থাকবে, আদার রিলেটেড কাজগুলো ফাইন্যান্সিয়াল। প্রোগ্রামে কেউ সেটা থাকতে পারে কিনা? হ্যাঁ, প্রোগ্রামও থাকতে পারে, এটা ছোট আকারে প্রোগ্রামও থাকতে পারে। মানে প্রোগ্রামে আপনার প্রজেক্ট, মানে সবকটাই প্রজেক্ট হইতে পারে, নট নেসেসারি?
প্রোগ্রামে সবগুলো প্রজেক্ট থাকবে, বাট এই প্রজেক্ট গুলো একই রকম থাকবে। আমার একটা কোশ্চেন আছে। জি কোশ্চেনটা হচ্ছে এই, যেমন আমি পোর্টফোলিওটা করলাম, প্রোগ্রাম করছি, প্রোগ্রামের জি আমার এই যে প্রজেক্টের বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী আমি 1 2 3 এই করে দিলাম, কিন্তু আনওয়ান্টেড মানে এটাকে আপনার আনইথিক্যাল সোশ্যাল ইম্প্যাক্ট যেটা থাকে, আমি কাজটা করতে যাচ্ছি, আমাকে জি আমি একটু খাস বাংলায় বলি, হাঙ্গামা গ্রুপ আসলো, এসে জি জি বলতেছে আমাকে এটা করতে হবে, এটা দিতে হবে, তাকে অর্থনৈতিক সুযোগ সুবিধা দিতে হচ্ছে, জি জি অথবা তার 10টা বা 20টা লোক, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যালের হোক, আমার এই লোকগুলো দিতে হবে এখানে। আর তাদের দিয়ে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। তার হুম হুম তার টেকনিশিয়ান সুবিধা মানে না, তার লেবার মান মতো নয়, কিন্তু হুম আমাকে এই যে আনইথিক্যাল সোশ্যাল ইম্প্যাক্ট এইগুলো যে আমি করতেছি, ইট উইল বি, আমার কি হিসাবে দিচ্ছি, আমার প্রজেক্ট কস্টকে আমি বাড়ায় দিয়ে তার লোকগুলোকে আইডেল বসা রেখে আমি করতেছি, কিন্তু তার হেডে যে আমার যে জিনিসটা যাচ্ছে, that will জি include other related works or not? না এটা আদার রিলেটেড ওয়ার্ক না। তো এটা হচ্ছে যে বেসিক্যালি যখন ওই কাজগুলো হবে, এগুলোর সামনে রিস্কের মধ্যে নিয়ে আসতে হবে বা অ্যাজাম্পশন লগে নিয়ে আসতে হবে যে আমার প্রজেক্টে এই ধরনের সমস্যা হতে পারে। প্রজেক্টের শুরুতেই যখন প্রজেক্ট চার্টারটা আমরা করব, তখন সাথে সাথে আমাদের একটা অ্যাজাম্পশন লগও করে ফেলতে হবে এবং না, স্টেক হোল্ডার যেমন ধরুন আমাকে ল্যান্ড অবশ্য নিতে হবে, আমি যখন এইসব প্রজেক্ট করব, আমি একটা যদি আপনি সোলার পাওয়ার প্ল্যান্ট করতে চান, বা 52টা মন্ত্রণালয়ের সাথে লিঙ্কেজ রাখতে হয়, 52টা, কমপক্ষে 52টা, তাদের সঙ্গে আমার করতে গেলে সব জায়গায় আমি ইথিক্যাল পাবো না, সব জায়গায় আমি ফর্মাল পাবো না। Unethical and informal and unwanted situation have to be handled by me as being a project manager. জি 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 So that's why I'm telling that it will be other related works or not, because না না, এটা আদার রিলেটেড। I will be involved there so much time, I will be involved there money. That is ethical or unethical, that does not affect. Money is going from my project head, and a lot of time going there. যেটা সে ইচ্ছা করলে আমাকে করে দিত, সেই কাজটা সে আমাকে 5 দিন ঘোরাচ্ছে, যেখানে আমার 2 ঘন্টা হওয়ার কথা, সেটা আমাকে 20 ঘন্টা, এক জি মাসে জি আমাকে। প্র্যাকটিক্যালি বাংলাদেশে এটা হচ্ছে। আমি তো বাংলাদেশ পার্সপেক্টিভ বলতেছি, আমি তো বিদেশে অবশ্যই। কাজ করে আসছি, বিদেশের কাজের ব্যাপারটা পরিপূর্ণ আলাদা, ওটা শিডিউল টাইমের অন্তপক্ষে 10 ঘন্টা 20 ঘন্টা 20 দিন আগে রাখা হয়, তার জন্য তারা আলাদা বেনিফিট পায়। আর এখানে তো আপনি আশাই করতে পারেন না, এক আছে কোভিড গেল, 2 নম্বর আছে আনওয়ান্টেড আনইথিক্যাল যেগুলো, that will be included in other related works or not, this is my question. না ওটা অবশ্যই আদার রিলেটেড ওয়ার্ক না, এটা আসলে স্টেক হোল্ডার। কোন হেডে দেবো ওই জিনিসটা? ওটা আপনি দিবেন হচ্ছে দুইটার হেডে, একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টে দিবেন, আর একটা হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্টে, ওই দুটো হেডে যাবে। ও আচ্ছা, স্টেক হোল্ডারের আননেসেসারি আনওয়ান্টেড এক্সপেন্ডিচার এবং হ্যাঁ, আপনি স্টেক হোল্ডার রেজিস্টার করবেন, সেখানে তার রিকোয়ারমেন্ট ডেভেলপ করবেন, ওখান থেকে কি কি রিস্ক শিডিউল দিলেও কিন্তু হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ সেটা আপনি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবেন, এটা আমরা রিস্ক ম্যানেজমেন্টে দেখবো আর কি। আচ্ছা, এক্সকিউজ মি, আর একটা দেওয়া যায় বিজনেস ডেভেলপমেন্ট। ইথিক্যাল, তাই তো? ইথিক্যাল, হ্যাঁ ওটা বিজনেস ডেভেলপমেন্টে চলে যাবে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কুরিন সঞ্চিতির মতো অনাদায়ী দেনা, অনাদায়ী দেনার মধ্যে পড়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যদি এক্সারসাইজটা একটু করে ফেলি। এখানে প্রোগ্রাম কি? প্রোগ্রাম ইজ এ কোনটা গ্রুপ অফ রিলেটেড অনগোয়িং টাস্ক, group of related projects, subsidiary programs, and program activities managed in a coordinated manner. Large project with significant cost and resource requirements, and sequence of activities constituting a major project. কোনটা হবে? এটা আমি একটু ব্রেনস্টর্মিং করছি আর কিছু না। নাম্বার 2 নাম্বারটা। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, 2 নাম্বারটাই হবে। 4 নাম্বারটা কি বলতে যাচ্ছে? Sequence of activities constituting a major project. Sequence of activities. প্রজেক্টের মধ্যে পড়ে যাচ্ছে। It's not a program. আচ্ছা, এখন আরেকটা প্রজেক্ট ফেজ, এটা আমরা খুব পরিচিত। মানে আমরা একটা প্রজেক্টকে আসলে ম্যানেজ করার জন্য অনেকগুলো ফেজে আমরা ডিভাইড করি। মাল্টিপল ফেজ মে প্রোভাইড বেটার ইনসাইট টু ম্যানেজ দ্য প্রজেক্ট। প্রজেক্টকে ভালোভাবে ম্যানেজ করার জন্য আমরা একটা প্রজেক্টকে ব্রেক ডাউন করে ফেলি, অনেকগুলো ফেজে করি, ঠিক আছে? ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ। It provides an opportunity to assess the project performance and take necessary corrective or preventive action in subsequent phase. যে আমি ফার্স্ট ফেজ থেকে আমি লেসন লার্ন নিয়ে আমি সেকেন্ড ফেজের
এই কারেকশন অথবা সেই প্রিভেন্টিভ অ্যাকশন গুলো আমি সেকেন্ড ফেজে নিতে পারি। তো প্রজেক্ট ফেজ আসলে বেশ কয়েকটা কারণে নেওয়া যেতে পারে, ভেরিয়াস ফ্যাক্টর এখানে রোল প্লে করতে পারে, যেটা ম্যানেজমেন্ট নিড থাকতে পারে। হ্যাঁ, নেচার অফ প্রজেক্ট, একটা প্রজেক্ট অনেকদিন সময় লাগবে বা তার নেচারটা এরকম যে অন্য কোনো ফেজ আমি ভাগ করবো, এখানে হয়তো ডিসক্রিশনারি বা ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি থাকতে পারে। ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন এক একভাবে প্রজেক্ট করে, তো সে কোনোটা প্রজেক্ট একই টাইপ প্রজেক্ট কি হচ্ছে 4টা ফেজ করলো, 6টা ফেজ করতে পারে। ডিসিশন পয়েন্ট থাকতে পারে, যে না ফান্ডিং এর ব্যাপার থাকতে পারে, যে না আমার ফান্ডিং আসবে তারপর আমি নেক্সট ফেজ করবো। সো এই ক্ষেত্রেও ফেজ বাই ফেজ করতে পারে। জি চন্দন বসাক ভাই এখানে ভালো একটা ইনপুট দিতে পারবেন আশা করছি। না, এখানে আপনি যেটা বলছেন, কিন্তু আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করেছি তার ভিতরে যে প্রজেক্ট লাইফ সাইকেল বলছে তার সাথে এটা মিলছে না। আচ্ছা, মানে কোনটা বলেন আমাকে? প্রজেক্ট লাইফ সাইকেল, জি প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিতরে প্রজেক্ট লাইফ সাইকেল বলতে যা বুঝাইছে তার সাথে এটা তো মেলে না। তার ভিতরে প্রজেক্ট ফেজেস ছিল না, তো তাতে ছিল হলো প্ল্যানিং, তারপরে হলো এক্সিকিউশন, তারপরে হলো যে আপনার কমিশনিং, এক্সিকিউশন এইগুলা ছিল। জি হ্যাঁ, এটা প্রজেক্ট জি লাইফ সাইকেলে ছিল, কিন্তু আপনি যেটা বলতেছেন প্রজেক্ট লাইফ সাইকেলের ভিতর ফেজিং, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এরা বলতে তো আমরা জেনারেলি বুঝি যে ফেজ 1 এ আমরা এই প্রজেক্টের এই ফেজ 1 বলতে বুঝি না। আমরা ফেজ 1 এ হয়তো প্রজেক্টটাকেই একটা বলতে পারি প্রজেক্ট 1 এর 1, তারপরে এরই কন্টিনিউশন হবে প্রজেক্ট 2, তারপরে হচ্ছে প্রজেক্ট 3, এইভাবে হয়তো বলি। কিন্তু হ্যাঁ এটা এইটা কিন্তু প্রজেক্ট লাইফ সাইকেলের সাথে মেলে না। না, এটা কিন্তু প্রজেক্ট লাইফ সাইকেল বলছি না আমি। হ্যাঁ, একটা প্রজেক্ট লাইফ সাইকেল আমি যাবো। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা প্রজেক্টকে আমরা অনেকগুলো ফেজে ডিভাইড করতে পারি। হ্যাঁ, So, ফেজে আমরা একটা ডিভাইড ফেজ করতে একটা পারি। ইটসেলফ একটা প্রজেক্ট হতে পারে, এবং প্রজেক্টের প্রত্যেকটা ফেজ একটা লাইফ সাইকেল থাকতে পারে। সাপোজ আপনি এই ফেজের জন্য আপনি ইনিশিয়েটিভ নিলেন, প্রজেক্ট চার্টার ডেভেলপ করলেন, তারপর প্রজেক্ট প্ল্যানিং করে ফেললেন এই ফেজের জন্য, দেন হচ্ছে এটা এক্সিকিউট করলেন, এক্সিকিউশনের সময় কন্ট্রোল এবং মনিটরিং থাকলো, চেঞ্জ ম্যানেজমেন্ট থাকলো, দেন এই ফেজটা ক্লোজ করলেন। সো টোটাল কিন্তু এই ফেজের লাইফ সাইকেলটা শেষ হলো, দেন সেকেন্ড ফেজে গেলেন। তো এরকম একটা প্রজেক্টকে আমরা চাইলে অনেকগুলো ফেজে ভাগ করতে পারি। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি বসে আপনার কনসার্নটা বুঝতে পেরেছি। আপনি বলছেন যে প্রজেক্টের লাইফ সাইকেল, আমি লাইফ সাইকেলটাতে যাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ফেজ কেন করতে পারি, যেটা একটু বলছিলাম, ম্যানেজমেন্ট নিডের কারণে হতে পারে, প্রজেক্টের নেচারের কারণে হতে পারে। আবার দেখা যায় যে প্রত্যেকটা অর্গানাইজেশন যেটা এক একজনের এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এক এক রকম, সেই অনুযায়ী সেইভাবে ফেজ ডিজাইন করতে পারে। তার ডিসিশন পয়েন্টের ব্যাপার থাকতে পারে, যে ঠিক আছে আমরা একটা ফেজ করব, নেক্সট ফেজে যাবো না এটার আগে একটা ডিসিশন আসবে, অথবা ফান্ডিং এর ব্যাপার থাকতে পারে, অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। ঠিক আছে, একটা প্রজেক্ট কতগুলো ফেজ করবো না সেটা ফ্যাক্টর। আচ্ছা, তো ফেজ কুড বি সিকোয়েন্সিয়াল অর ওভারল্যাপিং হতে পারে, যদি এমন হয় যে ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি, যে এটা থাকবে একটার পর একটা, সেটা হতে পারে যে আমার মানে সিকোয়েন্সিয়াল। আর যদি এমন হয় যে না ডিসক্রিশনারি, চাইলে আমি টাইমকে ম্যানেজ করার জন্য আমি ওভারল্যাপিং করতে পারি, সেটা আমি ওভারল্যাপিং রিলেশনশিপও হতে পারে, মানে একটার পর আরেকটা প্যারালালি আমি স্টার্ট করতে পারি। হ্যাঁ, ওভারল্যাপিং যেটা, এটা তো ফেজ রিলেশনশিপ। আর ফেজ গেট কে বলা হচ্ছে যে একটা ফেজ শেষ হলো, যেটা একটু আগেও বসে ভাবে বলছিলেন, যে একটা ফেজ শেষ হলো, আমি আরেকটা ফেজে যাব। তো ফেজে যাওয়ার আগে যে ডিসিশনটা, এটাকে বলা হচ্ছে ফেজ গেট। হ্যাঁ, রিভিউ এট দ্য এন্ড অফ দ্য ফেজ, একটা ফেজের পর একটা রিভিউ হয়। দেখেন আমি এগুলো সবগুলো বোল্ড করে রেখেছি, দ্যাট মিনস এগুলো পিএম বকে আছে, এবং এই যেগুলো বোল্ড করা সেগুলো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, সেগুলো আপনারা একটু পড়বেন। So a phase gate is held at the end of the phase, মানে একটা ফেজের শেষে এটা হয়। রিভিউ এট দ্য এন্ড অফ ফেজ, রিভিউ করা হয়। ফেজ গেটটাকে ফেজ রিভিউ বলে, স্টেজ গেট বলে, কিল পয়েন্ট বলে, ফেজ এন্ট্রান্স বলে, অথবা ফেজ এক্সিট বলে। তো আমি যখন একটা ফেজ শেষ হবে তখন এটাকে ফেজ গেট বলবো। সেখানে রিভিউ করা হবে, যে লাস্ট ফেজের রিপোর্টটা নেওয়া হবে, ওই ফেজের লেসন লার্ন কি ছিল, কি ইস্যু ছিল, নেক্সট ফেজে তাহলে আমাদের কি কারেকশন বা প্রিভেন্টিভ অ্যাকশন কি নেওয়া উচিত হবে, কি কি রিস্ক থাকতে পারে। তো এই জিনিসগুলো ডিসিশন এবং রিভিউ করাই হচ্ছে ওই পয়েন্টের নাম বা স্টেজটার নাম হচ্ছে ফেজ গেট। আচ্ছা, তো আমরা ট্রেনিং ফ্লোটা আমি আবার দেখাচ্ছি, আমরা ইন্ট্রোডাকশনই আছি। আচ্ছা,
আরেকটা হচ্ছে যে প্রসেস গ্রুপ অ্যান্ড নলেজ এরিয়া। আমি এখানে আমি যাচ্ছি। তার আগে আমি আমি যদি একটু ফেজটা দেখি, প্রজেক্ট লাইফ সাইকেল যেটা। সো আমি এখানে আপনারা দেখেন ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, ক্লোজিং এবং মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। সো একটা প্রজেক্টের যে কোনো প্রজেক্ট অথবা ফেজ, প্রত্যেকের একটা ইনিশিয়েশন ফেজ থাকে, একদম ইনিশিয়াল যে ফেজ। এই সময় বেসিক্যালি প্রজেক্ট চার্টার ডেভেলপ করা হয়, ঠিক আছে। প্রজেক্ট গুলোর আসলে জাস্টিফিকেশন থাকে, এগ্রিমেন্ট গুলো করা হয়ে যায়, সেগুলো হচ্ছে ইনিশিয়েশন ফেজ। দেন ইনিশিয়েশন থেকে আমরা চলে যাই প্ল্যানিং ফেজে, যে প্রজেক্টের প্ল্যানিং গুলো করা হয়, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ডেভেলপ করা হয়, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়, বাজেট ডেভেলপ করা হয়, শিডিউল ডেভেলপ করা হয়, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়, হ্যাঁ, রিস্ক রেজিস্টার ডেভেলপ করা হয়, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যান করা হয়। এই সমস্ত প্ল্যান গুলো করা হয়। দেন প্ল্যান গুলো পরে চলে যায় হচ্ছে এক্সিকিউশন। সো এক্সিকিউশন হচ্ছে অ্যাজ পার দ্য প্ল্যান ওয়াইজ আমি এক্সিকিউট করব, ডাইরেক্ট ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক করা, দেন হচ্ছে রিসোর্স আমি অ্যাকোয়ার করা, দেন হচ্ছে টিম ম্যানেজ করা, টিমকে ডেভেলপ করা, হ্যাঁ, কমিউনিকেট করা স্টেক হোল্ডারের সাথে, তারপর হচ্ছে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট নিয়ে আসা, স্টেক হোল্ডারকে নিয়ে আসা, এইগুলো হচ্ছে বেসিক্যালি প্রজেক্ট এক্সিকিউশন। দেন হচ্ছে ক্লোজিং। এবং এই প্ল্যানিং এবং এক্সিকিউশনের মধ্যে যেটা করতে হয়, মনিটরিং এবং কন্ট্রোলিং করতে হয়, যে ঠিক আছে অ্যাজ পার দ্য প্ল্যান ওয়াইজ আমার কাজগুলো হচ্ছে কিনা, আমার যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যানের যে স্কোপ বেস লাইন বা শিডিউল বেস লাইন, কস্ট বেস লাইন, সেখান থেকে ডেভিয়েট হচ্ছে কিনা, আমার কি শিডিউল বেশি লাগছে কিনা, অথবা আমার কস্ট কি বেশি পড়ে যাচ্ছে কিনা, কোয়ালিটিতে কোনো ডেভিয়েশন আসছে কিনা, এই জিনিসগুলো বেসিক্যালি মনিটরিং এবং কন্ট্রোল করা। এবং ওই অনুযায়ী চেঞ্জ রিকোয়েস্ট পাঠানো, যে না আমার এখানে এই প্রবলেম, এই ইঞ্জিনিয়ার সাহেবের সমস্যা, অথবা এই রিসোর্সের প্রবলেম, সেক্ষেত্রে চেঞ্জ রিকোয়েস্ট পাঠানো। এই চেঞ্জ রিকোয়েস্ট কাস্টমার থেকে আসতে পারে, ইন্টারনাল থেকে আসতে পারে। এবং দেন হচ্ছে প্রজেক্ট ক্লোজ করা, হ্যাঁ, প্রজেক্ট ইউএটি করে ফেলা, প্রজেক্ট রিপোর্ট দিয়ে দেওয়া, ফাইন্যান্সিয়াল ক্লোজ করা, এটা হচ্ছে প্রজেক্ট ক্লোজ করা। আচ্ছা, জি নাজমুল ভাই। জি, আপনি ইনিশিয়েশনে আপনি একটা বলছিলেন যে নেগোসিয়েশন, এই নেগোসিয়েশনটা আসলে কোনটা? না মানে এই ইনিশিয়েশন নেগোসিয়েশন না, ঠিক ডিরেক্টলি আপনাকে প্রজেক্টের যে জাস্টিফিকেশন থাকা, যে বিজনেস কেসটা ডেভেলপ করা, হ্যাঁ, যে এই প্রজেক্টের যে বিজনেস কেস, প্রজেক্ট চার্টার ডেভেলপ করা, হ্যাঁ, হাই লেভেল রিকোয়ারমেন্ট গুলো বোঝা, হাই লেভেল স্কোপ গুলো, হাই লেভেল ডিটেইল না, ডিফাইন করা মূলত আসলে প্রজেক্টটা আমরা কি নিব বা তার স্কোপটা কি হবে, ওগুলো হাই লেভেল জিনিসগুলো যে ডিফাইন করে দেব, তাই তো? জি জি, প্লাস হচ্ছে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন। ইনিশিয়েশনের আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন। স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন থ্রু আউট দ্য প্রজেক্টে চলতে থাকবে, কিন্তু ইনিশিয়ালি যে আমার স্টেক হোল্ডার যে আইডেন্টিফিকেশন সেটা করে ফেলা, যে আমার কে কে স্টেক হোল্ডার, আর প্লাস হচ্ছে প্রজেক্টের চার্টার ডেভেলপ করে ফেলা। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রজেক্টে কি থাকে, আমার এগ্রিমেন্ট হয়ে গেল, আমি নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড পেয়ে গেলাম, বা আমি টেন্ডারটার কাজটা পেয়ে গেলাম, দেন এটাকে একটা প্রজেক্ট চার্টারে নিয়ে আসা। সো প্রজেক্ট চার্টারে থাকবে আমার প্রজেক্টের অবজেক্টিভ থাকবে, হাই লেভেল স্কোপ থাকবে, হাই লেভেল রিস্ক থাকবে, হাই লেভেল স্টেক হোল্ডারদের ইয়ে থাকবে, মাইলস্টোন থাকবে, প্রজেক্ট ম্যানেজারকে তার নাম থাকবে, ঠিক আছে। এই কাজগুলো করা হচ্ছে ইনিশিয়েশন প্রসেসে বা ফেজে। ইনিশিয়েশনে কি ফিজিবিলিটি স্টাডি কি ইনিশিয়েশনের মধ্যে পড়বে না প্ল্যানিং এর মধ্যে পড়বে? এই ফিজিবিলিটি এখন এটা ডিপেন্ড করছে। আমার এমন যদি হয় যে প্রজেক্টটা আমি এখনো পাইনি, কিন্তু আমি প্রজেক্টের ফিজিবিলিটি করছি, হ্যাঁ, মানে আমি যখন একটা প্রজেক্ট পেয়ে গেলাম, বা এখন প্রজেক্টটা ডিপেন্ড করছে যে আমি প্রজেক্টটা কি পেয়ে গেছি, আফটার ফিজিবিলিটি হয়ে গেছে, এটা টেস্ট হয়ে গেছে, গভর্নমেন্ট করে ফেলেছে, করার পর আমাকে কাজটা দিল, মানে আমি কোন স্টেজে কাজটা পেয়েছি। হ্যাঁ, যদি এমন হয় যে ফিজিবিলিটি করাটাই আমার কাজ সে, হ্যাঁ, তখন তো এটা প্ল্যানিং এ চলে যাবে, প্ল্যানিং থেকে গিয়ে আমি এক্সিকিউশন যাব। আর যদি এমন হয় যে না আমি টোটাল কাজটাই, আমাকে এন্ড টু এন্ড কাজটাই আমি পেয়েছি টোটাল, তখন অবশ্যই এটা প্ল্যানিং এ যাবে, কারণ ফিজিবিলিটি করাও তখন আমার একটা কাজ থাকবে, ওই কাজটার জন্য আমি একটা প্ল্যানিং করব। আমার কোয়েশ্চেনটা ছিল, আপনি যেটা ওই যে বললেন যে একটা টেন্ডারে আমি অংশগ্রহণ করলাম, কাজটা পেলাম কি পেলাম না, আমার সাথে কন্ট্যাক্ট হলো, এটা তো আর প্রজেক্টের কোন, মানে এই যে প্রজেক্ট ফেজের মধ্যে এটা কোন অংশের মধ্যে পড়বে? আমি তো টেন্ডারটা, প্রজেক্ট শুরু হবে টেন্ডার পাওয়ার পরে, ঠিক আছে, পাওয়ার পরে, রাইট। হ্যাঁ হ্যাঁ, টেন্ডারটা পাওয়ার পরেই প্রজেক্ট স্টার্ট হবে।
তাহলে ওইটা তো আমার এই প্রজেক্টের কোনো ফেজের মধ্যে আর জিনিসটা পড়ছে না। না, টেন্ডার সাবমিশন কোন ফেজের মধ্যে পড়বে না, টেন্ডারটা পেয়ে গেলাম দেন এটা ইনিশিয়েশন ফেজ স্টার্ট হলো। থ্যাংক ইউ। জি চন্দন বসে ভাই। জি না, এখানে প্রজেক্টের কনসেপশন এখানে পার্টি একটু ভেরি করবে, কারণ যে ওনার তার কাছে একরকম প্রজেক্টের সাইকেলটা একরকম হবে, প্রজেক্টের প্ল্যানিং বা এটা, আর যে এক্সিকিউট করবে কন্ট্রাক্টর যে কাজ করবে তার কাছে একরকম হবে। মানে এখানে জিনিসগুলা ইনিশিয়েটিভ বা প্ল্যানিং এগুলা কিন্তু ওনারের কাছে এক ধরনের জিনিস হবে, আর যারা এক্সিকিউট করতে যাবে তাদের জন্য আলাদা হবে, আবার সাবকন্ট্রাক্টরের জন্য অন্যরকম হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা ভিন্ন হবে, মানে যে কাজ যে যা করবে সেটার উপর ডিপেন্ড করে এটা ভিন্ন হবে। দেখা যায় যে হয়তো আপনার কাছে, আপনি যখন এক্সিকিউশন ফেজে আছেন, আপনি একটা কাজ দিলেন সাবকন্ট্রাক্টরকে, তার জন্য তখন ইনিশিয়েশন ফেজ। হ্যাঁ হ্যাঁ, সে হয়তো নতুন করে শুরু করলো, তার কাজটা সে শুরু করলো, ইনিশিয়েটিভ নিল, দেন সে প্ল্যানিং করলো, দেন সে এক্সিকিউট করলো। আচ্ছা, সো আমি এখন একটু চলে যাব, একটু পিএমবকে চলে যাব, পিএমবকে একটা থিওরিতে চলে যাব। একটু আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে। একটু সময় দিচ্ছি আমি। এটা হচ্ছে একটা চার্ট, একটা মিনিট। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের পিএমবকে, এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, যে পিএমবক যে বইটা, এই বইয়ে টোটাল হচ্ছে 49 প্রসেস আছে। 49 প্রসেসকে আবার 10টা নলেজ এরিয়াতে ভাগ করা হয়েছে। এখানে যে নলেজ এরিয়া লেখা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে 5টা প্রসেস গ্রুপে ভাগ করছে। হ্যাঁ, সেই আমরা যে লাইফ সাইকেলে দেখেছিলাম, যে ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড কন্ট্রোলিং এবং ক্লোজিং। ঠিক আছে, সো এই ট্রেনিং এ আসলে 80% কন্টেন্টই হচ্ছে এই প্রসেস গুলো নিয়ে। ঠিক আছে, যে 49 প্রসেস সেটা। সো প্রসেসকে যে কোনো আমি একটা কাজ করব, সেটা সেই কাজটা করাটাই হচ্ছে সেই প্রসেস। যে আমি একটা প্রজেক্ট চার্টার ডেভেলপ করব, হ্যাঁ, সেই প্রজেক্ট চার্টারটা করার জন্য আমার কি কি প্রসেসটা কি। আমি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান করব, সেই প্ল্যানটা করার জন্য আমার প্রসেসটা কি, আমার কি কি লাগবে, আমার কি কি টুলস এন্ড টেকনিক আমি ইউজ করবো, এটা আউটপুট কি, সেটাকে বলা হচ্ছে প্রসেস। তার মানে প্রসেসের একটা ইনপুট থাকবে, টুলস এন্ড টেকনিক থাকবে, এবং একটা আউটপুট থাকবে। ঠিক আছে, এরকম 49 প্রসেস প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রেকমেন্ড করছে যে আপনি যে কোনো ধরনের প্রজেক্টই করেন, এই 49 প্রসেস থাকলে আপনি যে কোনো প্রজেক্ট আপনি করতে পারবেন। সব প্রজেক্টে সব প্রসেস লাগবে না, এটাকে বলে প্রজেক্ট টেইলরিং বলে, কিন্তু 49 প্রসেস তারা রেকমেন্ড করছে। এবং এই 49 প্রসেস কোনটা কোন প্রজেক্ট লাইফ সাইকেলের কোনটা কোন স্টেজে সেটা বলে দিচ্ছে। যেমন আমি আপনাদের একটু দেখাচ্ছি। ইনিশিয়েটিং ফেজ, প্রজেক্ট ইনিশিয়েটিং ফেজে দেখেন 2টা প্রসেস আছে, একটা হচ্ছে ডেভেলপ প্রজেক্ট চার্টার, আর একটা হচ্ছে আইডেন্টিফাই স্টেক হোল্ডার।
ঠিক আছে। সো প্রজেক্টের ইনিশিয়াল ফেজে আমরা ডেভেলপ প্রজেক্ট চার্টার এই দুইটা প্রসেস আর আইডেন্টিফাই স্টেক হোল্ডার, এই দুইটা প্রসেসের কাজ কি? একটা প্রসেস থেকে আমরা প্রজেক্ট চার্টার পাবো, আর একটা প্রসেস থেকে আমরা স্টেক হোল্ডার রেজিস্টার পাবো, আইডেন্টিফাই স্টেক হোল্ডার। ইনিশিয়াল ফেজে দেখেন প্ল্যানিং ফেজে কতগুলো আছে, প্রসেস আছে। প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্ট, ডিফাইন স্কোপ, ক্রিয়েট WBS, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, ডিফাইন অ্যাক্টিভিটিস, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, প্ল্যান কস্ট, হ্যাঁ অনেকগুলো প্রসেস আছে। প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই রিস্ক, এগুলো হচ্ছে প্রসেস। আমরা এই প্রসেস গুলো নিয়ে থ্রু আউট দ্য ট্রেনিং আমরা ডিসকাস করবো। এক্সিকিউটিং প্রসেস গ্রুপ, এক্সিকিউশন স্টেজে কি কি আছে? ডাইরেক্ট ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, ম্যানেজ প্রজেক্ট নলেজ, ম্যানেজ কোয়ালিটি, অ্যাকোয়ার রিসোর্স, ডেভেলপ টিম, ম্যানেজ কমিউনিকেশন, এগুলো হচ্ছে এক্সিকিউশনে চলে গিয়েছে। মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেস গ্রুপ, সবগুলো মনিটর করা, ভ্যালিডেট স্কোপ, কন্ট্রোল শিডিউল, কন্ট্রোল কস্ট, ঠিক আছে, কন্ট্রোল কোয়ালিটি, কন্ট্রোল রিসোর্স, মনিটর কমিউনিকেশনস। আর ক্লোজিং প্রসেস গ্রুপে হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ। তার মানে আমার যে 5টা স্টেজ আছে, ইনিশিয়েটিং স্টেজ, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড কন্ট্রোলিং এন্ড ক্লোজিং, এই 5টা স্টেজকে 5টা প্রসেস গ্রুপ বলছে। আমার যে 49 প্রসেস আছে, এই 49 প্রসেস কিন্তু 5টা স্টেজে ভাগ করা, ঠিক আছে। আমি যদি দেখি ইনিশিয়েটিং প্রসেস গ্রুপে আমাকে 2টা প্রসেস আছে, ইনিশিয়েটিং প্রসেস গ্রুপে হচ্ছে 2টা প্রসেস। আচ্ছা, তারপর হচ্ছে প্ল্যানিং প্রসেস গ্রুপে অনেকগুলো প্রসেস আছে, এক্সিকিউশনেও বেশ কিছু প্রসেস আছে, কন্ট্রোলিং এ অনেকগুলো প্রসেস আছে, এবং ক্লোজিং এ একটা প্রসেস আছে। এখন যদি আমি এই যে প্রসেসটা ডেভেলপ প্রজেক্ট চার্টার, এই প্রসেসটাকে আমি কোন স্টেজে আমি বলতে পারি, কোন স্টেজে এই প্রসেসটা আমি ইউজ করবো বা অ্যাপ্লাই করবো বা ইনকর্পোরেট করবো, সেটা হচ্ছে প্রজেক্টের ইনিশিয়েটিং স্টেজে। কোন স্টেজে? ইনিশিয়েটিং স্টেজে, প্ল্যানিং বা এক্সিকিউশনে কিন্তু না। সো ইনিশিয়েটিং স্টেজে আমি ইউজ করবো প্রজেক্ট ডেভেলপ প্রজেক্ট চার্টার। এখান থেকে আমি কি পাবো? প্রজেক্ট চার্টার পাবো। এই ডেভেলপ প্রজেক্ট চার্টার, এটা নিয়ে আমরা ডিসকাস করবো, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা কি? আইডেন্টিফাই স্টেক হোল্ডার, এটা একটা প্রসেস ইনিশিয়েটিং, একদম ইনিশিয়াল প্রজেক্টের ইনিশিয়াল স্টেজে। তারপর হচ্ছে প্ল্যানিং এ যাব। এখন এই যে অনেকগুলো প্রসেস নিয়ে একটা প্রসেস গ্রুপ, তার মানে এই যে প্রথমে যে ডেভেলপ প্রজেক্ট চার্টার এবং আইডেন্টিফাই স্টেক হোল্ডার আছে এখানে, এই দুটো নিয়ে হচ্ছে বেসিক্যালি ইনিশিয়েটিং প্রসেস গ্রুপ। তেমনি ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্ট, ডিফাইন স্কোপ, সেগুলো নিয়ে হচ্ছে প্ল্যানিং প্রসেস গ্রুপ। তারপর হচ্ছে ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, ম্যানেজ প্রজেক্ট নলেজ, দেন হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, অ্যাকোয়ার রিসোর্স, ডেভেলপ টিম, এই প্রসেস গুলো নিয়ে হচ্ছে এক্সিকিউটিং প্রসেস গ্রুপ। আর বাকি যে মনিটরিং এবং কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, ভ্যালিডেট স্কোপ, কন্ট্রোল শিডিউল, এগুলো কি হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেস গ্রুপ। আর ক্লোজিং প্রসেস গ্রুপে একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ, ঠিক আছে। সো প্রসেস, প্রত্যেকটা কাজের জন্য আমার একটা করে প্রসেস আছে, সেই প্রসেসে কি থাকে? একটা ইনপুট থাকে, রুলস এন্ড টেকনিক থাকে, আউটপুট থাকে। আর এই প্রসেস গুলো নিয়ে যে গ্রুপ গুলো হয়, সেটাকে প্রসেস গ্রুপ বলা হচ্ছে। যেমন ইনিশিয়াল ফেজে কয়টা প্রসেস? 2টা প্রসেস, ডেভেলপ প্রজেক্ট চার্টার এবং আইডেন্টিফাই স্টেক হোল্ডার, এই 2টা প্রসেস নিয়ে ইনিশিয়েটিং প্রসেস গ্রুপ। তেমনি প্ল্যানিং অনেকগুলো প্রসেস আছে, এই প্ল্যানিং এর প্রসেস গুলো নিয়ে প্ল্যানিং প্রসেস গ্রুপ, এক্সিকিউশনের প্রসেস গুলো নিয়ে এক্সিকিউটিং প্রসেস গ্রুপ, মনিটরিং এবং কন্ট্রোলিং এর প্রসেস গুলো নিয়ে মনিটরিং এবং কন্ট্রোলিং প্রসেস গ্রুপ। আর ক্লোজিং এর যে প্রসেসটা আছে, একটাই প্রসেস, সেটা নিয়ে ক্লোজিং প্রসেস। এটা হচ্ছে গ্রুপ এবং প্রসেসের ম্যাপিংটা আমি বললাম। আরেকটা হচ্ছে নলেজ এরিয়া বা কে, এটা খুব ইম্পর্টেন্ট। নলেজ এরিয়া হচ্ছে যে আমার কোন প্রসেস গুলো কোন নলেজের মধ্যে পড়েছে। যেমন প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্ট, ডিফাইন স্কোপ, ক্রিয়েট WBS, এটা বেসিক্যালি পড়েছে স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে। ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা পড়েছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে। তারপর প্ল্যান শিডিউল, ডিফাইন অ্যাক্টিভিটিস, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, এটা পড়েছে শিডিউল ম্যানেজমেন্টের মধ্যে। কন্ট্রোল শিডিউল, এগুলো পড়েছে শিডিউল ম্যানেজমেন্টের মধ্যে। তো আমাকে এই ম্যাপিংটা বুঝতে হবে, এখনই মনে রাখতে হবে, বুঝতে হবে সেটা বলছি না, এটা মনে রাখতে হবে, বুঝতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সো আমি যদি বলি এখন, আপনারা একটু রেসপন্স করবেন কাইন্ডলি। যদি এটা বলি যে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, ঠিক আছে, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, এটা বেসিক্যালি কোন প্রসেস গ্রুপের মধ্যে পড়েছে? এটা কি ইনিশিয়েটিং প্রসেস গ্রুপে পড়েছে না প্ল্যানিং প্রসেস গ্রুপে পড়েছে? এস্টিমেট প্ল্যানিং হবে। জি, এটা প্ল্যানিং এ পড়ে, যে আমি হাইলাইট করলাম, এটা প্ল্যানিং এবং কোন নলেজ এরিয়ার মধ্যে পড়েছে? এটা কি স্কোপ ম্যানেজমেন্ট নাকি ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট না শিডিউল ম্যানেজমেন্ট?
রাইট, এই এই মানে এই ম্যাপিংটা জাস্ট একটু বোঝানো, কারণ এটা কেন আমাদের পিএমওকে হচ্ছে আমরা যে গিয়েছি নরমালি হচ্ছে প্রজেক্টে কি আমরা ইনিশিয়াল প্রথমে যে ইনিশিয়াল স্টেজ থাকে দেন প্ল্যানিং, বাট পিএমও গিয়েছে আপনার নলেজ এরিয়া ধরে ধরে। প্রথমে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করেছে, দেন স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করেছে, দেন শিডিউল ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করেছে। হ্যাঁ, তো এগুলো মাঝে মাঝে একটু কনফিউশন তৈরি করতে পারে, বাট আমি চেষ্টা করবো কনফিউশন গুলো মিটিগেট করতে। ঠিক আছে, আমরা হয়তো প্রসেস গ্রুপ ধরেও যেতে পারি, ইফ নিড আমরা নলেজ এরিয়া ধরে যখন দরকার সেটা সেভাবেই যাবো, কনফিউশন যেন মিটিগেশন আসে। আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে 49 প্রসেস গ্রুপ, 49 প্রসেস। এই প্রসেস গুলোকে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে এবং 10টা নলেজ এরিয়াতে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা প্রসেসে সাপোজ কন্ট্রোল শিডিউল, এটা কোন প্রসেস গ্রুপে? মনিটরিং এবং কন্ট্রোল প্রসেস গ্রুপে। কন্ট্রোল শিডিউলটা আবার কোন নলেজ এরিয়ার মধ্যে? শিডিউল ম্যানেজমেন্ট। ভ্যালিডেট স্কোপ, এটা কোন প্রসেস গ্রুপে? মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেস গ্রুপে। কোন নলেজ এরিয়া? স্কোপ ম্যানেজমেন্ট। সো একই প্রত্যেকটা প্রসেস কোনো না কোনো নলেজ এরিয়া এবং প্রসেস গ্রুপের মধ্যে পড়েছে, কোন একটা তার বিলং করে, সে আইদার সে এই নলেজ এরিয়া এবং এই প্রসেস গ্রুপের মধ্যে। ঠিক আছে, তো আমরা আমাদের পুরো ট্রেনিংটা এই প্রসেস গুলো নিয়ে ডিসকাস করব, এই জন্য এটা আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আচ্ছা, আমি স্লাইডে আমি একটু ব্যাক করি। সো যেটা বলছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস, যে প্রসেস গুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। সো প্রজেক্টের টোটাল লাইফ সাইকেলের ইনিশিয়েটিং স্টেজ থেকে একদম ক্লোজিং স্টেজের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, সেই অ্যাক্টিভিটিস গুলো কি প্রসেস বলা হচ্ছে। সো প্রজেক্ট লাইফ সাইকেল ইজ ম্যানেজড বাই এক্সিকিউটিং a series of project management activities known as project management process. So প্রত্যেকটা প্রসেসেরই ইনপুট থাকবে, টুলস এন্ড টেকনিক থাকবে এবং আউটপুট থাকবে। ইনপুট কি কি থাকতে পারে, টুলস এন্ড টেকনিক কি কি অ্যাপ্লাই করা যায়, আউটপুট কি কি থাকবে, সেটা রেকমেন্ডেশন চার্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট পিএমআই বলে দিয়েছে পিএমও এর থ্রুতে। সো প্রত্যেকটা প্রসেসেরই আইটিটিও থাকে, যা আমরা ইনপুট কি কি থাকবে, টুলস এন্ড টেকনিক কি কি থাকবে, আউটপুট কি থাকবে, সেগুলো আমরা গো থ্রু করবো যখন আমরা প্রসেস গুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, এই যে প্রসেস চার্ট যেটা আমি আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম, আর যে প্রসেস গ্রুপ, আর যে নলেজ এরিয়া, যে নলেজ এরিয়া গুলো আমরা ডিসকাস করলাম, যে প্রসেস গুলো নলেজ এরিয়াকেও বিলং করে, যেমন ইনফরমেশন ম্যানেজমেন্ট, স্কোপ ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে নলেজ এরিয়া। সো দ্য ট্রেনিং এটা হচ্ছে ফ্লো। আর প্রজেক্ট লাইফ সাইকেল অলরেডি আমরা ডিসকাস করেছি, সিরিজ অফ ফেজ that project passes through from its initiation to closing. Life cycle can be predictive, iterative, incremental, adaptive, or hybrid model. Normally, আমি এগুলো নিয়ে hybrid, iterative, incremental এগুলো নিয়ে আমরা একটা গ্লিমস আইডিয়া ডিসকাস করি ফার্স্ট ক্লাসে, বাট আমি এগুলো করবো না, কারণ আমাদের যেহেতু এখন থেকে অ্যাজাইলের উপর আমরা ইয়ে করবো, এমফাসাইজ দিচ্ছি। সো আমরা যখন অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিসকাস করবো, এগুলো আমরা থরলি ডিসকাস করবো with videos and others resources. So cost এবং স্টাফিং লেভেল, এটা হচ্ছে কমন পারসেপশন, খুব টিপিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে, সব প্রজেক্টের ক্ষেত্রে না। দেখা যায় যে প্রজেক্টের শুরুতে, প্রজেক্ট লাইফ সাইকেলের শুরুতে কস্ট এবং স্টাফিং লেভেলটা কম থাকে, মিড লেভেলে বা এক্সিকিউশন ফেজে দেখা যায় অনেক বেশি থাকে এবং ক্লোজিং এ কমে যায়। এটা অবভিয়াসলি ভ্যারি করে, বাট টিপিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে পারসেপশনটা হচ্ছে এরকম যে প্রজেক্টের শুরুতে একটু কস্টিং কম থাকে এবং যখন কাজ শুরু হয়ে যায় তখন কস্ট এবং স্টাফিং লেভেল বেশি থাকে এবং ক্লোজিং এ আস্তে আস্তে কমে আসে। আবার আরেকটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ভেরিয়েবলস, দেখা যাচ্ছে যে স্টেক হোল্ডার ইনফ্লুয়েন্স, রিস্ক এবং আনসার্টেনিটি প্রথম দিকে অনেক বেশি থাকে প্রজেক্টের শুরুতে, এবং যত আগায় ততটা কমে। হ্যাঁ, তখন হয়তো কাজ বেশি থাকে, রেগুলার স্ট্রেস অনেক থাকে, বাট রিস্ক বা আনসার্টেনিটি কম থাকে, স্টেক হোল্ডার ইনফ্লুয়েন্সও কম থাকে। অবভিয়াসলি এটা ভ্যারি করতে পারে, দেখা যায় যে এমন স্টেক হোল্ডার প্রথম দিকে ইনফ্লুয়েন্স নাই, প্রজেক্টের মাঝখানে তার ইনফ্লুয়েন্স বেড়ে যেতে পারে অবভিয়াসলি। আর কস্ট অফ চেঞ্জ, অবভিয়াসলি প্রজেক্টের চেঞ্জ ম্যানেজমেন্ট যদি আমি দেখি, প্রজেক্টের শুরুতে যেই চেঞ্জটা আছে, শুরুতে চেঞ্জের যে কস্টিংটা, শেষের দিকে চেঞ্জের কস্ট নিশ্চয়ই অনেক বেশি পড়বে। ডিজাইন লেভেলে যদি আপনি কোনো চেঞ্জ নিয়ে আসেন, সেটার কস্টিং এত বেশি পড়বে না, কিন্তু আপনি একদম প্রজেক্টের শেষের দিকে বা এক্সিকিউশন ফেজে কোনো একটা চেঞ্জ আনতে চান, সেক্ষেত্রে খরচটা অনেক বেশি পড়তে পারে, ইম্প্যাক্ট অনেক বেশি পড়তে পারে। সো প্রজেক্টের টাইম যত আগায়, কস্ট অফ চেঞ্জ তত বাড়ে। পারসেপশন। আচ্ছা,
আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডাটা ইনফরমেশন। প্রজেক্ট ম্যানেজমেন্ট ডাটা ইনফরমেশন যদি আমরা দেখি, প্রজেক্টের ডাটা বেসিক্যালি প্রজেক্ট যে র ডাটাগুলো প্রতিদিনই কাজ করা হচ্ছে, এগুলোর যে ডাটাগুলো আসছে সেটাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ডাটা বলা হচ্ছে। যেমন স্টার্ট ডেট, ফিনিশ ডেট, হ্যাঁ, কে কতদিন কাজ করেছে, নাম্বার অফ চেঞ্জ রিকোয়েস্ট কয়টা আসছে, নাম্বার অফ ডিফেক্ট কয়টা, অ্যাকচুয়াল কস্ট কত, এই ধরনের যে র ডাটা, হ্যাঁ, ডাটা জমছে থাকছে রিপোজিটরিতে, সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ডাটা বলা হচ্ছে। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশনটা হচ্ছে যে না, এই ডাটাগুলোকে নিয়ে আমি কাজ করলাম, হ্যাঁ, করে এটাকে এখান থেকে আমি ডিসিশন নিলাম ঠিক আছে আমার কাছে প্রত্যেকটা এমপ্লয়ির মানে সে যখন কখন ইন করলো কখন বের হয়ে গেল প্রজেক্ট টিমের, সেই ডাটাগুলো আমার কাছে আছে। সেগুলো আমি একটা লিস্ট আপ করলাম, সেগুলো পুরোটা 1 মাসে ডাটা আমি নিলাম, নিয়ে আমি একটা ফাইল বানালাম, হ্যাঁ, সেটাকে ইনফরমেশন বলছে, যেখান থেকে আমি একটা ডিসিশন নিতে পারি ঠিক আছে ম্যাক্সিমাম এমপ্লয় কি লেট করছে কিনা, হ্যাঁ, বা কস্ট কি বেশি পড়ছে কিনা, ইনফরমেশন। আর এই ইনফরমেশনটা কি আমি যদি আবার ম্যানেজমেন্টের কাছে বা করসপন্ডিং স্টেক হোল্ডারের কাছে পাঠাতে চাই, হ্যাঁ, সেটাকে রিপোর্ট বলছি। যে হ্যাঁ, রিপোর্ট এবং সেখানে আমার হয়তো জাস্টিফিকেশন থাকতে পারে বা কমেন্ট থাকতে পারে, বা রিপোর্ট যেটাকে বলি বা স্ট্যাটাস রিপোর্ট থাকতে পারে, হ্যাঁ, প্রজেক্টের স্ট্যাটাস রিপোর্ট আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট। আমরা যদি মানে জার্নিটা দেখি, ডাটা, ইনফরমেশন, রিপোর্ট, দ্যাট মিনস প্রজেক্টের ডাটা খুব ইম্পর্টেন্ট। প্রজেক্টে অনেক ধরনের ডাটা থাকবে, সেই ডাটাগুলোকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে, এবং ইফ নিড সেই ডাটাগুলো থেকে আমাদের ইনফরমেশন ডেভেলপ করতে হবে, এবং ইনফরমেশন থেকে প্রয়োজনে আমাদের যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে সেই প্ল্যান অনুযায়ী রিপোর্টগুলোকে পাঠাতে হবে, দিতে হবে করসপন্ডিং স্টেক হোল্ডারের কাছে। সো এখন তো আসলে বেসিক্যালি অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা হয়, যে এমএস প্রজেক্ট, প্রাইমাভারা, P6, সেখানে দেখা যায় যে এই ডাটাগুলো প্রিজার্ভ করা যায়, সেখান থেকে ইনফরমেশন ডেভেলপ করা যায়, এবং ইফ নিড আমাদের প্রয়োজন অনুযায়ী যে রিপোর্ট আমরা পাঠাতে পারি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রজেক্ট টেইলরিং। মানে এই যে 49 প্রসেস আমি দেখালাম, বললাম যে 49 প্রসেস, 5টা প্রসেস গ্রুপের আন্ডারে পড়েছে এবং 10টা নলেজ এরিয়া। এই 49 প্রসেসে অনেক ধরনের টুলস এন্ড টেকনিক আছে, অনেকগুলো ইনপুট আছে, আউটপুট আছে, অনেকগুলো দেখবেন যে খুব আপনার জন্য, আপনার প্রজেক্টের জন্য এতটা প্রয়োজনীয় না। কারণ পিএমআই হয়তো চিন্তা করে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটাতে এমন প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে, এনজিও সে সার্ভে করছে কতজন মানুষ হাত ধরছে, এটা তো একটা প্রজেক্ট হতে পারে। আবার আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আমি একটা ব্রিজ বানাবো, এটা একটা প্রজেক্ট। আবার আমি একটা হয়তো কোন একটা কান্ট্রিতে IMF চিন্তা করলো, আমি এটা নাউরুতে এমন প্রবলেম হচ্ছে, ওদের ফাইন্যান্সিয়াল গ্রোথ ডেভেলপ করার জন্য একটা প্রজেক্ট ওরা ডিপ্লয় করলো। প্রজেক্ট তো অনেক ধরনের হতে পারে, টুলস অন টেকনিকও ডিফার করবে। সব প্রজেক্টের জন্য সব প্রসেস, সব ইনপুট আউটপুট বা সব টুলস এন্ড টেকনিক অ্যাপ্লিকেবল না। সো ডিপেন্ড করবে প্রজেক্ট, কোন প্রজেক্টটা কেমন হবে, সেটা প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্টে যারা কনসার্ন তারা চিন্তা করবে যে না, আমি এই 49 প্রসেসের মধ্যে আমি 27টা প্রসেস নিব, বা আমার এই প্রসেস গুলো লাগবে, অথবা এই প্রসেস গুলো নিব, এই প্রসেস এই ইনপুট গুলা বা এই টুলস এন্ড টেকনিক গুলো আমার দরকার নেই, হ্যাঁ, সব প্রজেক্টে সার্ভে করা লাগবে না, ঠিক আছে। সো এই আর কি, এটাকে টেইলরিং অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট বলছে। যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে গাইডলাইনটা দেওয়া আছে, পিএমআই বলেছে যে 49 প্রসেস আছে, সব প্রসেস আমার লাগবে না। দ্যাট মিনস এই যে 49 প্রসেস, সেটা একটা কাপড়ের মতো। সো এটা টেইলর করার দায়িত্ব আমার, এখান থেকে আমি কি কি প্রসেস নিব, কি কি ইনপুট আউটপুট নিব, সেটা দায়িত্ব হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে। এই হচ্ছে যে আমি যদি বলি একদম ইন্ট্রোডাক্টরি পার্ট, আমি একটু জাস্ট গো থ্রু করবো একটা জিনিসের ব্যাপারে, সেটা হচ্ছে যে প্রজেক্ট যে লাইফ সাইকেলের আমি বলেছিলাম যে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমি জাস্ট একটু আপনাদের একটা আইডিয়া দিব আর কি। জাস্ট সেটা হচ্ছে যে প্রজেক্টের যে লাইফ সাইকেল, হ্যাঁ, আমাদের প্রজেক্টের লাইফ সাইকেলটা কেমন হবে। প্রজেক্ট টেইলরিং যে বললাম, প্রজেক্ট টেইলরিং এ আমি কোন কোন প্রসেস আমি নিব, আমার প্রজেক্টটাকে অ্যাজাইলে যাবে নাকি প্রেডিক্টিভ হবে, সেটাও কিন্তু প্রজেক্ট টেইলরিং এর মধ্যে পড়ছে, যে আমি প্রজেক্টটা কোন অ্যাপ্রোচে যাব। সো প্রজেক্টের লাইফ সাইকেল 5 ধরনের হতে পারে, অ্যাপ্রোচটা 5 ধরনের হতে পারে, প্রেডিক্টিভ, আইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাডাপটিভ আর হাইব্রিড মডেল। সো আমি এটা নিয়ে ফুল আমি ডিসকাস করব যখন অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করব। আমি জাস্ট একটা গ্লিম্পস দিচ্ছি। প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে লাইক মানে এটা আমাদের যে কনভেনশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে খুব প্ল্যান ড্রিভেন, যে আমি জানি হোয়াট থিংস উইল বি হ্যাপেন, মানে এখানে প্রোডাক্টটা কি, আউটপুটটা কি, হ্যাঁ, স্টেক হোল্ডার কি চাচ্ছে, স্কোপ ম্যানেজমেন্টটা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে প্রেডিক্টিভ। যে আমি পুরোপুরি প্ল্যান করে দেন আমি এটা প্ল্যান ওয়াইজ কাজ করবো, করে এটাকে আউটপুট দিব, হ্যাঁ, এটা হচ্ছে প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট, কনভেনশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট।
আর আইটারেটিভ হচ্ছে যে না এখানে স্কোপটা বোঝা গেল কস্ট ম্যানেজমেন্ট অথবা শিডিউলের ঝামেলা আছে বা বারবার চেঞ্জ আসতে পারে, বেটার যে আমি যারা ক্লায়েন্ট তাদের সাথে আমি একটা আইটারেশন পর তাদের সাথে আমি বসে কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আইটারেটিভ, মানে তারা অবজারভেশন দিবে, সেই অবজারভেশন নিয়ে আবার চেঞ্জ আসবে। ফুল প্ল্যানটা না করে একটা ছোট প্ল্যান করে প্রজেক্ট গুলোকে অনেকগুলোকে আইটারেশনে ভাগ করে একটা ছোট প্ল্যান করে সেই অনুযায়ী এটাকে কাজ করে তাকে আবার দেখানো যে দেখো এটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ, সে আবার বলবে যে না এখানে এখানে প্ল্যান চেঞ্জ আসতে পারে, তখন আবার চেঞ্জ করে দেন নেক্সট আইটারেশনে যাওয়া, এটাকে আইটারেটিভ বলে। আর ইনক্রিমেন্টালটা হচ্ছে যে আমাকে ফুল ফেজের একটা প্রজেক্ট শেষ করে ফুল ডেলিভারটা না দিয়ে প্রজেক্টের ছোট ছোট ডেলিভারেবলস দেওয়া, যে ঠিক আছে আমি পুরো একটা বিল্ডিং বানাচ্ছি, আমি আগে একতলা কমপ্লিট করে আমি ক্লায়েন্টকে ইউজ করতে দিয়ে দিলাম, তারা ইউজ করলো, প্রবলেম গুলো বললো, দেন হচ্ছে সেই অবজারভেশন গুলো নিয়ে আমি পরে প্রত্যেকটা ডেলিভারি দিলাম। তো ইনক্রিমেন্টাল ডেলিভারি কি, একসাথে পুরো ডেলিভারিটা না দিয়ে আমি ইনক্রিমেন্টাল ডেলিভারি। অ্যাডাপটিভ বা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা, সেটা বেসিক্যালি আইটারেটিভ আর ইনক্রিমেন্টালের মিক্সড, যে এখানে আইটারেশনও থাকবে যে বারে বারে এটা চেকও করানো হবে, আবার এটার ইয়েটাও দেওয়া হবে ইনক্রিমেন্টালি, মানে ডেলিভারিটাও দেওয়া হবে ইনক্রিমেন্টালি। আর হাইব্রিডটা হচ্ছে টোটাল মিক্স আপ। যদি আমি যদি একটা এক্সাম্পল দিই যে প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি, প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে আপনি সাপোজ একটা ডিনার দাওয়াত দিন, সো এখানে আপনি জানেন সবাই কি খাবে এবং সবার টেস্টও আপনি জানেন, আপনি খুব কনফিডেন্ট, আপনি পুরো ডিনারটা রেডি করে আপনি টেবিলে দিলেন, এখন তারা খেলো, খুশি থাকলো, ফাইন। এমন যদি হয়ে যায় যে না, তারা সবাই যদি বলে যে না এখানে লবণ বেশি হয়েছে বা এখানে সামহাও প্রবলেম হয়েছে, সেটা কিন্তু পুরো ডিনারটাই নষ্ট হয়ে গেল। এই ক্ষেত্রে এইটা কখন হবে না, যখন আপনি ওদের সবার টেস্ট জানেন, সবার রিকোয়ারমেন্টটা জানেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রেডিক্টিভ অ্যাপ্রোচে আপনি যেতে পারেন, যে আমি সবারটা জানি, সে কি খেতে পছন্দ করে এবং কার কি টেস্ট, সে অনুযায়ী আমি একবার রিকোয়ারমেন্টটা নিয়েছি, কুকিং করলাম, করে আমি ডেলিভারি দিয়ে দিলাম এবং সবাই খেলো। এমন যদি হয় যে না কে কি খায় বা এক একজনের এক এক রকম চয়েস, বা আপনি মনে করছেন যে না এখানে বারবার অবজারভেশন আসতে পারে, তখন আপনি আইটারেটিভ মোডে চলে গেলেন। আইটারেটিভটা কি, যে আপনি কিচেনে ডাকলেন বারে বারে, একটা সার্টেন টাইম পরে আপনি ডাকলেন, ডেকে বললেন দেখেন তো লবণ হয়েছে কিনা কিংবা চিনি হয়েছে কিনা, তার বারবার টেস্ট করলো, বললো যে হ্যাঁ হ্যাঁ এটা এভাবে দিলে ভালো হয়, বা এই আমার মনে হয় এরকম দিলে ভালো হয়, মানে আপনি বারে বারে যারা খাবে তার থেকে অবজারভেশন নিচ্ছেন একটা সার্টেন টাইম পর। এটা হচ্ছে আইটারেটিভ, কিন্তু আপনি ডেলিভারিটা একসাথেই দিবেন, কিন্তু বারবার আপনি চেক করাচ্ছেন। আর ইনক্রিমেন্টালটা হচ্ছে আপনি চেক করাচ্ছেন না, কিন্তু ডেলিভারিটা আপনি ইনক্রিমেন্টাল ওয়েতে দিচ্ছেন। আপনি প্রথমে স্টার্টারটা দিলেন, ঠিক আছে, আপনি স্যুপ রেডি করে দিয়ে দিলেন, টেস্ট করাচ্ছেন না, কিন্তু একেবারে ডেলিভারিটা দিলেন, কিন্তু পুরোপুরি ডেলিভারটা দিলেন না। আপনি প্রথমে স্যুপটা দিয়ে দিলেন, বনচুনটা দিয়ে দিলেন, স্টার্টারটা দিয়ে দিলেন, দেন হচ্ছে মেইন কোর্সটা দিলেন, হ্যাঁ, দেন বেভারেজ দিলেন, দেন ডেজার্ট দিলেন। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল। অ্যাডাপটিভ হচ্ছে আইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল মিক্সড। লাইক আপনি বারে বারে কিচেনে ডাকছেন, তারা চেকও করছে, আপনি প্রথমে স্টার্টারটাই বানাবেন, ডেলিভারি দিবেন, কিন্তু এটা বারে বারে চেক করাচ্ছেন, করিয়ে আপনি স্টার্টারটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনি মেইন কোর্সটা বানাবেন, সেটা বারে বারে চেক করাচ্ছেন আইটারেটিভ এর মতো, দেন আপনি শেষ করে মেইন কোর্সটা দিয়ে দিলেন, মানে ইনক্রিমেন্টাল ওয়েতে দিয়ে দিলেন। সো অ্যাডাপটিভ হচ্ছে ইনক্রিমেন্টাল এবং আইটারেটিভ এর মিক্সড। আর হাইব্রিড হচ্ছে টোটাল যদি সবকিছু মিলে, প্রেডিক্টিভ, আইটারেটিভ, ইনক্রিমেন্টাল মিলে যদি আপনি যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে হাইব্রিড মডেল আর কি। সো বেসিক্যালি আমাদের যে কনভেনশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটা প্রেডিক্টিভ ওয়েতে যাচ্ছে। আর এখন যে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনারা যারা সফটওয়্যারে কাজ করেন, আপনারা জানেন যে সেখানে সফটওয়্যারের অনেক ক্ষেত্রেই রিকোয়ারমেন্ট গুলো খুব অবসকিউর থাকে, সেই ক্ষেত্রে আসলে অ্যাডাপটিভ বা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট খুব অ্যাপ্লিকেবল, এবং সেখানেই বেশি অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টটাই অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু এটা পিএমআই রিসার্চ করে দেখেছে যে আস্তে আস্তে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টে সব প্রজেক্ট ম্যানেজমেন্টই চলে আসছে, হয়তো গ্রাজুয়ালি আসবে, একেবারে চলে আসবে না, বাট আসছে। এমন একটা প্রজেক্টে অনেকগুলো স্কোপ থাকে যেগুলো খুব প্রেডিক্টিভ ভাবে করা যায়, কিছু কিছু স্কোপ থাকে যেগুলো খুব অবসকিউর, সেগুলো হয়তো অ্যাডাপটিভ মোডে যাওয়া যায়। সো হাইব্রিড মডেলে এখন যাচ্ছে অনেক প্রজেক্ট। সো এই জন্যই যে প্রেডিক্টিভ মডেলের পাশাপাশি আমাদের অ্যাডাপটিভ বা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টও আইডিয়া থাকতে হবে। এই জন্য পিএমআই যে অ্যাজাইল প্র্যাকটিসটাও নিয়ে আসছে, যেটা নিয়ে আমরা থরলি ডিসকাস করবো ইনশাল্লাহ। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। নর্মাল আমি ফার্স্ট ক্লাসেও এইটা নিয়ে কিছু ভিডিও বা টুলস এন্ড টেকনিক দেখাই, এটা আমরা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যখন কথা বলবো তখন ডিটেলস ইনশাল্লাহ দেখাবো।
সো আমরা যদি আমাদের মেইন টপিকে চলে আসি, যে এক্সপেকটেশন ফ্রম প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। এখন গ্লোবালি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের ব্যাপারে এক্সপেকটেশন গুলো কি কি থাকছে? প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট খুব প্রিমিটিভ টার্মিনোলজি, আমরা সবাই এটা জানি, এবং বছর ধরে 50-60 বছর 100 বছর ধরে এই টার্মিনোলজি গুলো আছে। আমরা প্রজেক্টও দেখছি, প্রজেক্ট ম্যানেজারও আছে, বাট এখনকার ট্রেন্ডে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল যারা আছে, সেই প্রজেক্ট এক্সিকিউটিভ হোক, সে প্রজেক্ট ম্যানেজার হোক বা প্রজেক্ট ডিরেক্টর হোক, তার কাছ থেকে এক্সপেকটেশন গুলো কি কি থাকে? তার এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিসও থাকতেই হবে, হ্যাঁ, যে সেই ডোমেইন স্পেসিফিক ডোমেইন তার এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস, সফট স্কিল, হার্ড স্কিল থাকতেই হবে অবভিয়াসলি। দেন হচ্ছে রিকোয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট এডুকেশন আর ট্রেনিং, and then হচ্ছে highly recognized certification such as PMP, ঠিক আছে? সো এটা এক্সপেকটেশন, গ্লোবাল এক্সপেকটেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের, যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছি, আমরা এখন গ্লোবালি কাজ করতে চাই, সো এবং দেশেও কাজ করতে চাই। সেই ক্ষেত্রে এক্সপেকটেশনটা কি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের এক্সপার্টিস আছে, আমাদের হাইলি রিকগনাইজড সার্টিফিকেশন থাকলে আমাদের অ্যাপ্রোচটা আরো এনহ্যান্স হয়। সো সেটার জন্যই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন, সো PMP. So PMP basically project management professional is a respected, industry recognized, and one of the most prestigious project management certification across the world. And is offered by Project Management Institute. Basically, Project Management Institute is the largest non-profit organization for project manager. So it's basically USA based. So তারা এটা অফার করে, তারা এই project management professional certification. So PMI basically well renowned for their research and highly recognized certification program. PMI যে certification গুলো আছে other than PMP, যেমন RMP আছে, risk management professional, then program management professional. তো এই সবগুলো certification খুব highly recognized এবং well respected এবং truly global. সব জায়গায় এটা acceptance অনেক বেশি, কারণ হচ্ছে এই সার্টিফিকেট গুলো একটু এফোর্ট দিয়ে পেতে হয়। You need to have proper training, দেন হচ্ছে প্রিপারেশন নিতে হয়, দেন এক্সাম দিয়ে এটাকে ক্লিয়ার করতে হয়, খুব অ্যাভেলেবল না। আরো কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন আছে, ইভেন আমার নিজেরও আছে আদার সার্টিফিকেশন, বাট দ্য মোস্ট রিকগনাইজ এবং ইন্ডাস্ট্রি রিকগনাইজ যেটাকে, এবং গ্লোবালি যেটা রিকগনাইজ, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল বা PMP। আচ্ছা, সো আমি যে সিগনিফিকেন্সটা বলি অ্যাট এ গ্ল্যান্স PMP, সেটা হচ্ছে যে ট্রুলি গ্লোবাল, যেটা বললাম, যেটা বাংলাদেশে যেমন একটা অ্যাকসেপ্টেন্স আছে, আমেরিকাতেও আছে, সাউথ আফ্রিকাতেও আছে, ঠিক আছে? মানে ওপেন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ডোর অফ ভার্চুয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন অনেকেই দেশের বাইরেও ভার্চুয়ালি প্রজেক্ট কনসালটেন্সি করছেন আপনারা। সেই ক্ষেত্রে যদি ইফ ইউ হ্যাভ দ্য PMP সার্টিফিকেশন, সো ইট উইল এনহ্যান্স ইউর career, it will enhance your portfolio. And then connect to a community of professional organization and expert worldwide. দেখা যায় যে যারা PMP সার্টিফাইড, তাদের একটা কমিউনিটি থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট যে প্ল্যাটফর্ম গুলো আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যে চ্যাপ্টার গুলো আছে, PMI BD চ্যাপ্টার, লস এঞ্জেলস চ্যাপ্টার, সব ওয়ার্ল্ডওয়াইড যে চ্যাপ্টার গুলো আছে, তার সাথে একটা কানেক্টিভিটি থাকে। সো এটা প্রফেশনালদের জন্য খুব হেল্পফুল। আর যদি এখানে PMI সার্ভে আছে, যে বলা হচ্ছে প্রতি বছরই গ্লোবালি প্রায় 2 মিলিয়ন প্রজেক্ট ম্যানেজমেন্ট রোল দরকার হচ্ছে, যারা সারা বছরই প্রায় 20 লাখ লোক প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য লোক লাগছে সারা ওয়ার্ল্ডে, এবং সেটা সারা ওয়ার্ল্ড থেকেই অ্যাপ্লাই করা যায়। যদি আমাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমাদের PMP সার্টিফিকেশন থাকে, তাহলে সেটার পসিবিলিটিস অনেক বেড়ে যায় এটা ক্লিক করার জন্য। PMP যদি আমরা দেখি যে কোথায় কোথায় কাজ করতে পারবে যারা PMP সার্টিফাইড, তারা ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন, অবভিয়াসলি ইনফরমেশন টেকনোলজি, ফিনান্সিয়াল সার্ভিসে, অয়েল এন্ড গ্যাস, গভর্নমেন্ট, কনসাল্টিং, হেলথ কেয়ার, এনার্জি, এডুকেশন, টেলিকম। বেসিক্যালি এখানে বলতে চাচ্ছি যে ডোমেইন PMP সার্টিফিকেশন কোনো ডোমেইন স্পেসিফিক না, যে আমি শুধু সিভিল ইঞ্জিনিয়ার, আমি কনস্ট্রাকশন প্রজেক্টেই কাজ করব, অথবা আমি শুধু IT প্রজেক্টেই কাজ করবো, ব্যাপারটা তা না। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল জেনারিক সার্টিফিকেট, আপনি যে কোনো প্রজেক্টে, কোনো টাইপ প্রজেক্টেই এটা কভার করে, যে নলেজ এরিয়া গুলো আছে, প্রসেস গ্রুপ গুলো আছে, সেগুলো অ্যাপ্লিকেবল টু এনি আদার প্রজেক্ট, ঠিক আছে? যে কোনো ডোমেইনে কাজ করা যায় PMP সার্টিফিকেশন। আচ্ছা, এখন তাহলে সেই ক্ষেত্রে আমাদের এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি হচ্ছে যদি আমাদের 4 ইয়ার্স ডিগ্রি থাকে ব্যাচেলর, যেটা আমাদের সবারই আছে,
এবং 4,500 আওয়ার্স এক্সপিরিয়েন্স, মানে মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, আমার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে প্লাস 3 বছরের মতো এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যান্ড 35 আওয়ার্স প্রজেক্ট ম্যানেজমেন্ট এডুকেশন বা ট্রেনিংটা নিতে হবে। এটা হচ্ছে প্রিরিকুইজিট। সো আমাদের অলরেডি ব্যাচেলর ডিগ্রি সবার আছে, 3 বছর এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে ট্রেনিং করতে হবে 35 আওয়ার্স। তাহলে আমরা পিএমপির জন্য রেজিস্ট্রেশন করতে পারবো, প্রিপারেশন নিয়ে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। এক্সামের জন্য রেজিস্ট্রেশনের যে এলিজিবিলিটি হচ্ছে এই 3টা ক্রাইটেরিয়া, আপনার 4 ইয়ার্স ডিগ্রি, 4,500 আওয়ার্স এক্সপিরিয়েন্স, আই মিন 3 বছরের মতো এক্সপিরিয়েন্স মিনিমাম, and 35 hours project management education বা training. এক্সাম ফি হচ্ছে যদি আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পিএমআই মেম্বার হয়ে থাকেন তাহলে $405, আর যদি নন মেম্বার থাকেন তাহলে $555। সো আমরা সবসময় রেকমেন্ড করি যে আপনারা ট্রেনিং এর পরে প্রিপারেশন নিলেন, 2 মাস 3 মাস প্রিপারেশন নেওয়ার পরে যখন এক্সাম দিবেন তখন আপনারা মেম্বারশিপটা নিয়ে নিলেন, নিয়ে এক্সামটা দিলেন, তাহলে একই টাকার মধ্যে আপনি মেম্বারও হয়ে গেলেন, আপনি পরীক্ষাও দিয়ে দিলেন। ঠিক আছে, এটা আমরা সবাই রেকমেন্ড করি যে তাহলে $555 বা $50 মধ্যে আপনি মেম্বারও হয়ে গেলেন প্লাস হচ্ছে এক্সামও দিয়ে দিলেন। আচ্ছা, এক্সাম ফি। আর এক্সাম কন্টেন্ট আউটলাইন, এক্সামটা কেমন হয় সেটা হচ্ছে কোশ্চেন হচ্ছে এমসিকিউ টাইপ, টোটাল কোশ্চেন নাম্বার হচ্ছে 200টা কোশ্চেন আসবে, এক্সাম ডিউরেশন হচ্ছে 4 আওয়ার্স, তার মানে 240 মিনিটের মধ্যে আপনার 200 কোশ্চেন সলভ করতে হবে। আচ্ছা, সো কোশ্চেন গুলো কেমন আসে বা কি কি ডোমেইন থেকে আসে, বেসিক্যালি পিএমপি প্রজেক্ট ম্যানেজার প্রফেশনাল এই এক্সামটা সাইকোমেট্রিক এক্সাম, এটা বেসিক্যালি আপনার স্কিলটাকে তারা টেস্ট করে। হ্যাঁ, সো প্রিপারেশন নিলেন, আপনি শিখলেন, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স এবং এক্সটেন্সিভ লেভেল অফ প্রিপারেশনটা এখানে একটা ফ্যাক্টর। হ্যাঁ, সো আপনার যদি ভালো প্রিপারেশন না থাকে সেই ক্ষেত্রে পরীক্ষাটা ক্লিয়ার করা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, সো ডোমেইন যেটা আছে এক্সামের ডোমেইন হচ্ছে 50% কোশ্চেনই আসে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে প্রসেস গুলো আছে, পিএমআই ডিফাইন যে 49 প্রসেস আছে, বিভিন্ন প্রসেস গুলো যে প্ল্যানিং এ আমার কি কি প্রসেস থাকবে, এক্সিকিউশনে কি কি প্রসেস থাকবে, কন্ট্রোল এবং মনিটরিং এ কি কি প্রসেস থাকবে, প্রজেক্ট ক্লোজ করতে কি কি প্রসেস। সো এই প্রসেস গুলোর উপর 50% কোশ্চেন, আর 42% কোশ্চেন হবে পিপল ম্যানেজমেন্ট, কিভাবে আমি টিম বিল্ড আপ করবো, লিডারশিপ কোয়ালিটি কেমন হবে, ঠিক আছে, আমি কিভাবে টিমকে এঙ্গেজ করবো প্রজেক্টে, কিভাবে আমি প্রক্রিউটমেন্ট কন্ডাক্ট করবো, হ্যাঁ, কিভাবে স্টেক হোল্ডারকে এঙ্গেজ করবো, এই জিনিসগুলো। আর 8% হচ্ছে বিজনেস ইনভলভমেন্ট, যে আপনি আরওআই ক্যালকুলেশন বা আমাদের প্রজেক্ট চার্টার, বিজনেস কেস, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এই জিনিসগুলোর উপর 8% কোশ্চেন আসে। তো টোটাল কোশ্চেন হচ্ছে 200, এর মাঝে 25 কোশ্চেন হচ্ছে আনস্কোর, মানে এটা আপনি কোনো স্কোর অ্যাড হবে না, আপনি ভুল করলো যা, কারেক্ট করলো তা, আর টোটাল হচ্ছে স্কোর কোশ্চেন হচ্ছে 175। 200টার মধ্যে 175টা কোশ্চেনই আপনাকে বেসিক্যালি পরীক্ষা করা হবে, আপনাকে এক্সামিন করা হবে। আর 25টা কোশ্চেন হবে হচ্ছে আনস্কোর, মানে ওটা যদি আপনি ভুল করেন বা রাইট করেন এটা কোনো নাম্বার অ্যাড হবে না। কারণ ইস্যু হচ্ছে যে কোনটা আনস্কোর কোশ্চেন, এটি কোন 25টা আনস্কোর এটা আবার মেনশন করা থাকে না। সো এই জন্য আসলে এমন হতে পারে এটা নাম্বার 1 যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা আনস্কোর থাকতে পারে। সো এটা কিন্তু বোঝা যায় না, আনস্কোর কোশ্চেন গুলো একটু কঠিন থাকে। পিএমআই বেসিক্যালি যেহেতু সবসময় ওরা ট্রেন্ডি সার্টিফিকেশনে বিশ্বাস করে, ওরা বিভিন্ন ধরনের কারেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেম গুলো নিয়ে চিন্তা করে এই কোশ্চেন গুলো ডেভেলপ করে, আনস্কোর কোশ্চেন যেগুলো, এবং তারা দেখে যে অ্যাসপায়ারেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের রেসপন্স কেমন। সেই কোশ্চেন গুলো একটু ট্রিকি হয়। সো দেখা যায় ভালো যদি প্রিপারেশন না থাকে আমি কিন্তু বুঝবো না কোনটা আনস্কোর কোনটা স্কোর। সো এখানে ক্যাচ হচ্ছে যে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব, স্কোর আনস্কোর আমি জানবো না, আমি 200টা কোশ্চেনেরই মানে আমি অ্যাটেন্ড করবো, 200টা কোশ্চেনই আমি দিব, কোনটা স্কোর কোনটা আনস্কোর যেহেতু মেনশন করা থাকে না। আচ্ছা, এই হচ্ছে আমার এক্সাম কন্টেন্ট আউটলাইন। এখন পাস করতে গেলে কি করতে হবে, আমার কত স্কোর পেতে হবে। এখানে প্রজেক্ট ম্যানেজার প্রফেশনাল এক্সাম বা এই সার্টিফিকেশনে পাস মার্ক বলে কিছু নাই। এখানে আপনার এমন হতে পারে যেটা অনলাইন এক্সাম, আপনি এক্সাম দিতে বসলেন, আমিও বসলাম, আমার এক্সামটা খুব সহজ আসলো, আমার কোশ্চেনগুলো সহজ আসলো, সেই ক্ষেত্রে এমন হতে পারে আমার পাসিং স্কোর হয়ে যাবে হয়তো 85%। 85%-এর নিচে পেলে আমি ফেল করবো। আর আপনার কোশ্চেনগুলো হয়তো ট্রিকি আসছে, সো সেই ক্ষেত্রে হয়তো আপনি 70 পেলে 70% পেয়েই পাস করে যাবেন। সো এখানে স্কোর বলাও থাকে না, বলা থাকবে আপনি পাস করেছেন কিনা, ঠিক আছে, এবং টার্গেট ফিল আপ করেছেন কিনা, টার্গেট বা অ্যাবভ টার্গেট আপনি পেয়েছেন কিনা।
সো যেটা টার্গেট সেটা আপনি ফিল আপ করছেন কিনা, ওখানে বলা থাকবে না যে আপনি পাস করেছেন আপনার স্কোর 72, সেটা বলা থাকবে না। সো এখানে পাস মার্ক কত বা ফেল কত সেটাও মেনশন করা থাকে না। সো ফ্যাক্ট হচ্ছে যে আমাদের প্রিপারেশন নিতে হবে, 200টা কোশ্চেনই আনসার করতে হবে, এবং কোশ্চেন গুলো হচ্ছে সাইক্রোমেট্রিক এক্সাম হয়। সো সেটাকে টেস্ট বেসিস, ডিরেক্ট কোশ্চেনও আসে বাট একটু কেস, হ্যাঁ, বা আপনার যে স্কিলটা সেটাকে একটু টেস্ট করে। সেই ক্ষেত্রে একটা প্রিপারেশন একটা ফ্যাক্ট। সো প্রিপারেশনটাতে আমরা অবশ্যই হেল্প করবো। আমরা কিভাবে হেল্প করবো সেটা যদি আমরা একটু বলি। সো আমাদের ট্রেনিং যেটা থাকবে সেটা বেসিক্যালি আমাদের পিএমপি এক্সামটা বেসড অন পিএমবক, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, যেটা বই আছে ওদের 900 পেজের। সো এটার উপর বেস করে এক্সামটা হয়। হ্যাঁ, সো আমরা এই বইটা ফুল কভার করবো, বাট ইট শুড বি কমপ্লিট এন্ড কনসাইজ, ক্লিয়ার এন্ড সিম্পল। যদি একটু হার্ড করে লেখা, আমরা খুব আমাদের যে ট্রেনিং ম্যাটেরিয়াল আছে সেটা খুব ক্লিয়ার এবং সিম্পল, যেন অ্যাসপায়ারেন্টদের বুঝতে সুবিধা হয়। প্লাস হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল কেস স্টাডিজ নিয়ে আমরা এক্সারসাইজ করি, স্টুডেন্ট রেকর্ড শিট আমরা প্রোভাইড করি, দেন হচ্ছে মক টেস্ট আছে। আমাদের ট্রেনিং এর পরে মক টেস্ট এবং ব্রেইনস্টর্মিং সেশন প্রত্যেকটা সেশনই থাকে। and templates for project management, যদি কেউ চায় আমরা টেমপ্লেটও প্রোভাইড করি। আর ট্রেনিং ফ্লোটা যদি আমি বলি, যে আমরা প্রজেক্ট ইন্ট্রোডাকশন, প্রজেক্ট এনভায়রনমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার রোল, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, স্কোপ ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রক্রিউটমেন্ট ম্যানেজমেন্ট এন্ড স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এই যে নলেজ এরিয়াগুলো এগুলো আমরা কভার করি। এটা হচ্ছে আমাদের ট্রেনিং ফ্লো। আর এখন যেহেতু অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট চলে আসছে, তো আমাদের ট্রেনিং এ যে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের কন্টেন্ট গুলো চলে আসবে। এই হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য ট্রেনিং। সো আপনাদের হয়তো কোয়েরি আছে, আমি এখানে আছি, প্রশান্ত ভাই আছে, আপনারা আপনাদের কোয়েরি করতে পারেন, কোশ্চেন থাকলে করতে পারেন রিগার্ডিং পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সাম, ফিজ, এভরিথিং।